দেখো কালকে আমরা মাইটোসিস নিয়ে জিনিসপত্রগুলো পড়ছিলাম যে কিভাবে মাইটোসিস হয়, একটু কিছু কি তোমাদের মনে আছে নাকি রেজাল্টের খুশিতে সব ভাষায় দিছো? ভেসে গেছে? আচ্ছা, একটু একটু রিক্যাপ করি সব কিছু। দেখো আমরা পড়ছিলাম কি যে মাইটোসিসের দুইটা দশা আছে বা অবস্থা আছে। একটা বলতেছি আমরা ইন্টারফেস দশা, যেটা হচ্ছে কি মাইটোসিস হওয়ার জন্য যে প্রিপারেশন টাইমটা আছে এটাকে আমরা বলছি কি ইন্টারফেস দশা। একটা হচ্ছে কি এম ফেজ বা মাইটোসিস ফেজ। তো প্রিপারেশন স্টেজটা হচ্ছে সব থেকে বেশি, প্রায় 95% সময় এখানে কনজিউম করে। এই প্রিপারেশন স্টেজের মধ্যে তিনটা ধাপ আছে। একটাকে বলতেছি গ্যাপ ওয়ান। এই গ্যাপ ওয়ানের মধ্যে কি হবে, আমার সাইক্লিন প্রোটিনটা কি হবে, সিডিকের সাথে যুক্ত হবে এবং কি করবে, সিদ্ধান্ত নেবে যে আসলে কোষ কি বিভাজনের দিকে আগাবে কিনা, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে কি আমার এস ফেজ, যেখানের মধ্যে সিনথেসিস হবে। কি সিনথেসিস হবে, ডিএনএ, অর্থাৎ কি রেপ্লিকেশন হবে দুইটা কোষের জন্য। লাস্টের গ্যাপ টু যেটা আছে, গ্যাপ টু ফেজের মধ্যে কি হবে, এমপিএফ আসবে। এমপিএফ কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা সেটাও কি করবে, লাস্ট একটা ফাইনাল চেক দিবে সব কিছু রেডি কিনা। এম ফেজের মধ্যে কি হবে আমরা জানি। এম ফেজের মধ্যে আসলে কি কি পড়বো এটা হচ্ছে আজকে আমাদের পড়া। নর্মালি তুমি যে জিনিসগুলো পড়ছো তার থেকে একটু আনুষঙ্গিক জিনিসগুলো আসবে। তো আমরা যদি প্রথমে দেখি যে কি আসছে, একটু আমরা দেখি আসলে দেখো এই চিত্রটা ফ্লো চার্টটা দেখো, তাহলে হচ্ছে তোমার পুরো জিনিসটা একটু মাথায় আসবে। একটু ভালো করে দেখাও। দেখো ইন্টারফেস দশার মধ্যে এইখানে একটা আলাদা করে জিনিস দেখা যাচ্ছে, এটা আসলে কি বলবো, সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলটা কোথায় চলে গেছে, মেরুর দিকে চলে গেছে। নরমালি কি মেরুর দিকে থাকে সেন্ট্রিওল না। কখন যাবে, যখন মাইটোসিস জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই ইন্টারফেস দশার মধ্যে সেন্ট্রিওলটা মেরুর দিকে গেছে, মানে কি আমার জি গ্যাপ ওয়ান ফেজ শেষ, কি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে, মানে মাইটোসিস হবে। সেন্ট্রিওলটা কোথায় চলে গেছে, মেরুর দিকে চলে গেছে। এখন দেখো তোমার এই ইন্টারফেস দশা থেকে মাইটোসিস ফেজ, এখান থেকে শুরু হচ্ছে কি এম ফেজটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। দেখো মাইটোসিস ফেজের মধ্যে প্রথম দশাটা কি আমরা কি নামে জানি, প্রোফেজ। এখন দেখো ইন্টারফেজ আর প্রোফেজের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছো, কি হয়েছে বলো তো, আসলে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়ে গেছে, ঠিক আছে, এবং কি হবে, পানি বিয়োজন হবে। বহির্বিশ্বে, শুধুমাত্র আমাদের দেশে এই জিনিসটা করা হয়, বহির্বিশ্বে মাইটোসিসের ধাপ কয়টা দেখছো, কয়টা, চারটা। আসলে তুমি কয়টা পড়ছো, পাঁচটা, ঠিক আছে। এখানের মধ্যে আমাদের আরেকটা কি আছে, এই জায়গার মধ্যে একটা দশা আছে যেটাকে আমরা বলতেছি কি প্রোমেটাফেজ, ঠিক আছে, প্রোমেটাফেজ। এখন এই প্রোমেটাফেজের মধ্যে আসলে কি হয় এই জিনিসগুলো আমরা একটু দেখব। এরপরে দেখো এই যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে, সেন্ট্রিওল থেকে। এরপরে দেখো অ্যানাফেজের মধ্যে দুইটা মেরুর দিকে চলে গেছে, লাস্টে এখানের মধ্যে কোষ প্লেট তৈরি হয়ে গেছে, কোষ দুইটা আলাদা হয়ে গেছে। এখন দেখো একটা ডিএনএ ছিল, হয়ে গেছে কয়টা, দুই না। তার মানে আমি বুঝতেছি কি আমার এখানের মধ্যে রেপ্লিকেশন হবে, ডিএনএ এটা কি অনুলিপন হবে, ডিএনএ একটা থেকে দুইটা হবে। এটা হচ্ছে ফ্লো চার্ট। দেখো অ্যাকচুয়ালি এই দশার মধ্যে কি হচ্ছে, এই দশার মধ্যে কি হচ্ছে, এগুলো আমাকে পয়েন্টে আগে আমি একটু দেখব, ঠিক আছে। আসো তো সবার প্রথমে আসো, দেখো এখানের মধ্যে চিত্রটা দেখো, এটা হচ্ছে আমার ইন্টারফেস দশা, ঠিক আছে। ইন্টারফেস দশা থেকে প্রোফেজের মধ্যে আসছে। এখানে কি কি দেখতেছো বলো তো, এই যে তোমরা তখন জানো এই যে একই ক্রোমোজোমের দুইটা বাহু থেকে এদেরকে কি বলছে, সিস্টার ক্রোমাটিড। যদি এই দুইটার মধ্যে হইতো তখন কি বলতাম, নন সিস্টার ক্রোমাটিড। দেখো এগুলা জিনিস বুঝলে দেখবে আরো ভালো করে বুঝতেছো, মিয়োসিসের ক্ষেত্রে ভালো করে বুঝবা। সেন্ট্রিওল থেকে ওই দেখো ছোট ছোট জিনিস থেকে আমার কি বের হয়েছে, স্পিন্ডল তন্তু বের হয়ে গেছে, ঠিক আছে, স্পিন্ডল ফাইবার বের হয়ে গেছে। আচ্ছা এখন প্রোফেজের মধ্যে, যেটা আমরা প্রোফেজের চিত্রটা দেখতেছি, এই প্রোফেজের মধ্যে আসলে কি কি হয়, ঠিক আছে। প্রোফেজের মধ্যে দেখো সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে আমার একটা সবথেকে দীর্ঘমেয়াদী ধাপ, এটা পড়ছিলাম না জানেন। সবথেকে দীর্ঘমেয়াদী বলার রিজন আসলে কেন, কিসের জন্য, অনেক কিছু হয় এখানের মধ্যে সবার প্রথমে কি সেন্ট্রিওলগুলো মেরুর দিকে চলে যায়। তারপর হচ্ছে কি তোমার পানি বিয়োজন হয়। পানি বিয়োজন মানে কি, পানি ত্যাগ করে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কি ছোট ছোট অংশ, কতগুলো জোড়াতে বিভক্ত হয়ে যায় বলো, 23 জোড়া, ঠিক আছে, 23 জোড়াতে বিভক্ত হয়ে যায়। এখানের মধ্যে এখন তুমি বলতে পারো যে ভাই মাইটোসিস তো
22 জোড়ার মধ্যে। এখন 22 জোড়া 23 জোড়া দুইটাই হবে। কোন অবস্থা ভেদে হবে? যেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে তোমার হচ্ছে যে জন্মানোর জন্য দায়ী, ওইখানের মধ্যে 23 জোড়া বিভক্ত হবে। আর যেটা বডির কোষ, ঠিক আছে, যেগুলো আমরা বলতেছি কি সোমাটিক সেল, বডির কোষকে বলা হয় কি সোমাটিক সেল, এর মধ্যে 22 জোড়া অটোজোম ক্রোমোজোম কি হবে? বিভক্ত হবে এবং ছোট ছোট ভাবে, ঠিক আছে, এটা বুঝতে হবে। এরপর হচ্ছে কি এই যে ক্রোমোজোম কি হচ্ছে, ক্রোমোজোম থেকে কি তৈরি হলো, এগুলাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিক সৃষ্টি হয়ে যায়, একটা দুটা এরকম করে 4টা ক্রোমাটিক সৃষ্টি হয়ে গেছে। তো এখানের মধ্যে ক্রোমোজোম খাটো এবং মোটা হচ্ছে, পানি বিয়োজন হচ্ছে, ঠিক আছে। পানি বিয়োজন বলতে কি, কোষ থেকে আমার পানি বের হয়ে যাচ্ছে গা, ঠিক আছে। এরপরে দেখো এটা তো পড়ছো 9 যে নিউক্লিয়ার এনভেলাপ ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। এখন আমাকে বলো যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হওয়া লাগবে কেন? সিম্পল কমন সেন্স খাটায় বলো, এতদিন তো মুখস্থ করছে এমনি যে নিউক্লিয়ার এনভেলাপ চলে যায়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, কেন? হ্যাঁ, এক নাম্বার, তুমি ভালো কথা বলছো, এটা একটা রিজন। নিউক্লিওলাস কেন বিলুপ্ত হচ্ছে? সেন্ট্রিওলের পায়ে লাগে। হ্যাঁ, সেন্ট্রিওলের পায়ে। আর একটু চিন্তা করে বলো, দেখো তুমি নিজে অ্যানসার করতে বলো, এটা সবথেকে বড় যায়, এটা তুমি কখনোই ভুলবে না, আমি তো বলবোই অবশ্যই। তো ও একটা বলছে কি যে যদি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনটা যদি বিলুপ্ত না হয়, তো কোষ তো বের হতে পারবে না, ডিএনএ তো বেরিয়ে হতে পারবে না, ঠিক আছে। নিউক্লিওলাস বিলুপ্ত হওয়ার রিজন হইতেছে কি, নিউক্লিওলাসের কাজ করে ফেলছে। কখন করে ফেলছে? ইন্টারফেস দশার ভিতরে যখন আমরা ডিএনএ রেপ্লিকেট করে ফেলছে না, ওই রেপ্লিকেশনের সময় ও কি প্রোভাইড করে দিয়েছে? নিউক্লিওটাইড, আমাদের বেসিক, ঠিক আছে। প্রত্যেকটা ডিএনএ তৈরি হওয়ার জন্য নিউক্লিওটাইড কই থেকে আসে? নিউক্লিওলাস থেকে আসে। তো অলরেডি কি করছে? সব কিছু দিয়ে দিছে, রেপ্লিকেশন হয়ে গেছে, ওর আর কোনো কাজ নেই। সেজন্য নিউক্লিয়ার মেমব্রেন যাতে ডিএনএ বের হইতে পারে, এই জন্যই বিলুপ্ত হতে শুরু করে। আর হচ্ছে কি নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত তো শুরু করে বসে, শেষ কিন্তু বলে নাই, বসে কি শুরু করে। এই জিনিসগুলো মাথায় রাখলাম। দুইটা কোশ্চেন আসবে এমসিকিউতে, বলবে কোথায় কোন অবস্থা থেকে আমার নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে। এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল। এরপর বলো কি শেষ হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, এটা কিন্তু আরেকটা কোশ্চেন, ঠিক আছে। মেটাফেজের মধ্যে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। আর প্রোফেজের মধ্যে কি হয়? শুরু হয়। আচ্ছা, এরপরে দেখো স্পিন্ডল তন্তু উৎপন্ন হয়। এখন স্পিন্ডল তন্তু, তুমি ধরো এটা হচ্ছে আমার স্পিন্ডল তন্তু, এই যে লম্বা লম্বা যেগুলো দেখতেছো স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু থেকে কি আসে বলো? যন্ত্র তৈরি হয়, যার বা যেটাকে আমরা মেশিন বলতেছি আর কি। এখানের মধ্যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, মানে ছোট ছোট এই স্ট্রাকচার যেগুলো তোমরা ছোটবেলা দেখছো এরকম, ঠিক আছে। এই পুরো স্ট্রাকচারটাকে আমি যন্ত্র বলতেছি, কিন্তু যে ফাইবারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে বলতেছি কি? স্পিন্ডল যন্ত্র, তন্তু, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার এই তন্তু, এই তন্তু দিয়ে পুরো স্ট্রাকচারটাকে আমরা বলছি কি? যন্ত্র, ঠিক আছে। তো প্রথম প্রোফেজের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পারলাম? যে সব থেকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা, ক্রোমোজোম খাটো এবং মোটা হবে, কোষ থেকে পানি বিয়োজন হবে, এবং কি স্পিন্ডল তন্তু আবির্ভাব হবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করবে, ঠিক আছে। জটিল প্রক্রিয়া কি জিজ্ঞেস করো না বইকে। সব থেকে জটিল প্রক্রিয়া হচ্ছে ক্রোমোজোম গুলো বিভক্ত হওয়া, এটা এর থেকে জটিল প্রক্রিয়া কোষের মধ্যে আর কোনো কিছু নাই। খাটো ছোট হওয়া মানে কি? আগে একসাথে যুক্ত ছিল, এখন একটা একটা ছোট ছোট পোরশনের মধ্যে আছে। পানি বিয়োজন না করলে কেমনে হবে? পানি বিয়োজন করার কারণে তো এটা হতে পারতেছে। তো তোমার বইকে জিজ্ঞেস করো, ভয়েস মেসেজ দাও বইকে, জটিল প্রক্রিয়াটা বলো, ঠিক আছে। তুমি ওগুলো বাদ দাও এখন মাথা থেকে, এই জিনিসটা একটু লিখে নাও, হালকা করে ছোট করে লিখে নাও, ঠিক আছে। চিত্রটা কিভাবে আঁকবো আমি একটু লিখে দিই, ঠিক আছে। চিত্রটা আগে আঁকো, চিত্রটা আঁকো, প্রফেসর চিত্রটা আঁকো, এরপর হচ্ছে যে তুমি ইয়ে করবে। সবসময় প্রাণী কোষ দিয়ে দেখাবে, ঠিক আছে, উদ্ভিদ কোষ দিয়ে দেখানোর দরকার নেই। উদ্ভিদকে দেখার জন্য বারবার কষ্ট করে আঁকাইতে হবে। আচ্ছা, মোটামুটি এরকম জিনিস আসবে না। নিউক্লিওলাসের জায়গায় ছোট ছোট ডট দিবা, ঠিক আছে, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ছোট ছোট ডট দিবা, একবারে একটা বৃত্ত দিবা না। আর এখানের মধ্যে তোমার হচ্ছে যে নিউক্লিয়াস এনভেলপ যেটা আছে এটা হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এই তো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কোথায়? এই যে এটা সেন্ট্রোমিয়ার। তুমি আবার এলোমেলো করতেছো, এই আবার এলোমেলো করতেছো। দেখো সেন্টিও দুইটা কোথায় চলে গেছে? নরমালি ওই দিন আমাদের রূপান্তর একটা কোশ্চেন করছিল যে ভাই সেন্টিওল কি কোষের মধ্যে এক জোড়া হইতে পারে? হ্যাঁ, সেন্টিওল কি এক জোড়া হইতে পারে? তো এটার উত্তর হচ্ছে না। সেন্টিওল অনেক হইতে পারে, কিন্তু কোষ কি করে? ওর কার্যকরী সেন্টিওল দুইটাই রাখে, বাকিগুলোকে কি করে ফেলে? ডাইজেস্ট করে ফেলে, ডিসলভ করে ফেলে, বা তোমার কি কোষের মধ্যে মিশাই ফেলে। কিন্তু আমার লাগবে কোষ বিভাজনের জন্য দুইটা মেরুতে শুধু দুইটা সেন্টিওল গেলেই হয়েছে, আর তো লাগতেছে না। তো অতিরিক্তগুলোকে কি করে ফেলে? ডিসলভ করে ফেলে। ঠিক আছে, আচ্ছা এখন একটু চিহ্নিতকরণ করো। এত বেশি কমপ্লেক্স কোনো কিছু না, খালি দেখাই দিবা যে জিনিসগুলো বলছো ওগুলো দেখাই দিবা, আর কিছু লাগবে না। এবারে নাম্বার ইয়া দেখলাম, বুঝতে পারছো? আমাদের দুইজনের মেবি ইয়াতে হয়ে যাবে। কি বলে? হ্যাঁ ইনশাআল্লাহ, আশা রাখি। আর চিটাগাং কলেজে একটু নাম্বার বেশি থাকে তো। সম্ভাব্য লাস্ট মার্ক হলো 1216। তোমাদের সিনিয়র আমার বোন যেটা, ঠিক আছে, ওরা তো ভাই ওদের ওরা যে কি পরিমাণ পড়ালেখা করে, ওর যদি 2% আমি করতাম তাহলে তো হয়ে যেত। হ্যাঁ না না, আমার নিজের বোনই তো, আমার বোন পাইছিল 1252 মনে হয়। তোমাদের ইয়া সিনিয়র, ঠিক আছে, 27 বেশ। তোমাদের সিনিয়র যারা না, আমার বোন তোমাদের সিনিয়র তো 27 বেশ। ও হচ্ছে যে এরকম পাইছিল, ওরা ভাই কেমনি পড়া আল্লাহ জানে। 1252। ভাই আমাদের এগুলো, আমাদের সময় কি হয়েছিল, মাত্র তিনটা পরীক্ষা হয়েছিল। এরপরে 8 এর রেজাল্ট দিয়ে ওরা হচ্ছে রেজাল্ট কি বানাইছে না বানাইছে আল্লাহ জানে। ঠিক আছে, আমাদের তো পরীক্ষায় বসিনি ঠিক হবে। হ্যাঁ আমাদের তো ভাইয়া 3 বছর পড়াইছে, আমাদের এই এসএসসি 21 আমরা। ঠিক আছে, আচ্ছা বিলুপ্ত পায় এটা কি? নিউক্লিওলাস। আরে তোমার ভাইয়া অনেক অসুস্থ হয়ে গেছিল, বুঝছো, এই জন্য সমস্যা। কামব্যাক আর দিতে পারি নাই, বুঝছো। ভাইয়া কামব্যাক লাগে না, ডাউন ফল না করে মজা। আমরা না করে পারতেছি, এটা আফসোস বোঝেন তাই না। ভার্সিটি অ্যাডমিশনে কামব্যাক লাগবে, ঠিক আছে। তো আমার এমন অবস্থা হয়ে গেছিল, আমাদের তো তোমরা বলে যে ভাইয়া দেখেন আপনি আমাদের সময় ফ্লেক্স নিয়ে তো লাভ নেই। আমি অ্যাডমিশন সময়ে তো বেশি পড়ালেখা করছি যে ধরো যে মানে আমার জীবনে আমি এত পড়ালেখা করিনি, কিন্তু দিন শেষে ধরো যে আমি ঘুমাইতাম না, বুঝছো, ঘুমানোর জন্য খালি কফি খাইতাম, এক্সপ্রেসো চিনো, খালি কফির মধ্যে পানি ঢেলে খাইতাম আর কি, গরম পানি। তো আমি হচ্ছে যে মেডিকেলে আমার সময় আমি মেডিকেল আমার আব্বু আমার জোরে পরীক্ষা দিচ্ছি, বুঝছো। আমার আব্বু আমার খালি জোর মানে এত ইমোশনাল ব্ল্যাকমেল করছে যে বাসায় থাকা মুশকিল হয়ে গেছিল আমার। পরে দিছি, আমি শুধু 1 মার্কের জন্য টিকতে পারিনি আর কি, আমি 70 পাইছি, 71 কাট মার্ক ছিল। তো এই 70 পাওয়ার জন্য যে পরিশ্রমটা আমার করা লাগছে, এটা তুমি যখন দেখবা তখন বুঝতে পারবা। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে পড়ালেখা করা লাগে। তো আমি 2 ঘন্টা ঘুমাইতাম। তো বলো তুমি শরীরের উপর প্রেশার দিলে শরীর তোমাকে একটা অ্যান্সার দিবে না? দিবে না বলো? অবশ্যই অ্যান্সার দিবে। তো আমাকে দিছে, আমার ভালোভাবে অ্যান্সার দিয়ে দিছে। ঠিক আছে, হ্যাঁ শরীর কামব্যাক দিতে, শরীর 2 কিডনির মধ্যে 4টা করে পাথর হয়ে গেছে। ঠিক আছে, এখন ওই কিডনির পাথরের 6 বার অপারেশন করলাম আমি এখান থেকে। দেখে মনে হয় না যে ভাই কত হেলদি না, ভাই আসলে হেলদি, বুঝছো। কিন্তু এই কারণে এই প্রেশার দেওয়ার কারণে কি হয়েছে,
এই সমস্যাটা হয়েছে। চিন্তা করো এই অপারেশনটা এত ডেঞ্জারাস যে অপারেশন হওয়ার পরে এখান থেকে তোমার পুরো নালী কিডনি পর্যন্ত 1 মাস একটা নালী দেওয়া থাকে ভিতরে, বুঝছো? মানে নর্মাল অপারেশন কি কাটলা তুমি, কাটে সেলাই করে দিলা শেষ, এখানে এরকম না, বুঝছো? তো এই অসুস্থতা কি আমাকে আর কামব্যাক দিতে দেয় নাই, পরবর্তী অন্য কিছুতে প্রিপারেশন নিব এই জিনিসটা হয় নাই। এখন আমার আব্বা আম্মু আর কিছু বলে নাই, আর কি বলবো বলো? তোমার পটেনশিয়াল থাকলে এই সময় আমি কি করছি, শুয়ে শুয়ে অনেক কিছু স্কিল ডেভেলপ করে ফেলছি, যাক বাঁচিয়ে আছে কিছু না কিছু তো করে খাবো ইনশাল্লাহ, ঠিক আছে? অনেক কিছু করছি আর কি, আইএলটিএস দিছিলাম, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, পাসপোর্ট বানাইছি, বাইরে গেছিলাম, অনেক কিছু করছি। তো আচ্ছা আসো, মানে রাগ করে করছি আর কি। আমার ফ্রেন্ডদের যখন দেখছি না তখন অনেক খারাপ লাগে, বুঝছো? এক সিরিয়াস মুভি দেখছো না, ওই সময় কি বলছে যে फ्रेंड अगर फेल हो जाए तो दुख होता है, अगर फर्स्ट आ जाए तो ज़्यादा दुख होता है ना, তো এরকম আর কি, ঠিক আছে? ওইগুলা যাতে তোমরা না পাও এই জন্য তোমাদেরকে আমি সর্বোচ্চ দিয়ে বললাম তো, তোমাদের বারবার বলছি যে তোমাকে আমি বিজনেসের জন্য পড়াইতেছি না, আমি যা জানি সব ঢালে দিব তোমাকে, ঠিক আছে? তো করো। আচ্ছা দেখো এখানে এত বেশি হাইলাইটেড করার কিছু নেই, তোমাকে বলছো মাইটোসিস ব্যাখ্যা করতে বলবে তো মেন মেজর জিনিস দেখে দিবা, যে জিনিসগুলো বুঝছো কি, যে আমার নিউক্লিয়ার মেমব্রেনটা কি বিলুপ্ত প্রায় কেন লিখছি, আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, প্রায় বলছি কিন্তু বিলুপ্ত হয়ে যায় না বলি, নিউক্লিয়াসের ক্ষেত্রেও সেম। এরপরে দেখো ক্রোমোজোম কি, খাটো এবং ছোট ক্রোমোজোম, খাটো এবং মোটা, খাটো এবং মোটা ক্রোমোজোম। আচ্ছা এখন তোমাদের আমি বলি, তোমরা হচ্ছে শুক্রবারে তোমাদের যারা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার পাও নাই, তোমাদের কোনো সকালবেলা কোনো প্রাইভেট আছে কি বলো? সকালবেলা প্রাইভেট দিলে আসতে পারবা? ঠিক আছে তাহলে তোমরা আসো। আচ্ছা এখন আসো পরবর্তীতে এই জিনিসটা আসলে লিখছো লিখে ফেলো। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে গ্রুপের মধ্যে করে ফেলবা। আমি এখন ওইখানে গ্রুপের মধ্যে আমার অ্যাক্টিভ থাকা লাগে বেশি, বুঝতে পারছো? অনেকগুলো গ্রুপ তো, আবার আমার নিজের ভার্সিটির বিভিন্ন কোর্সের গ্রুপ আছে, তো আমার হোয়াটসঅ্যাপে আমাকে সবসময় অ্যাক্টিভ থাকবে। সংকোচ করো না, তুমি আমার কাছে সংকোচ করলে দেখবা যে শিখতে পারতেছো না, এই জিনিস বারবার বলতেছি, ঠিক আছে? আস্তে আস্তে তো এখন তো 1 মাস পুরো হয়ে গেছে অলরেডি। আচ্ছা এরপর আসো আমরা ইয়াতে যাই, মেটাফেজের মধ্যে যাই, আসো ঠিক আছে? মেটাফেজে অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্র হয় তুমি দেখবা। কিছু বাদ দিয়ে, হ্যাঁ তো বাদ দিয়ে কি আচ্ছা আচ্ছা লেখো, এমন না রিল্যাক্সে করতেছি, রিল্যাক্সে লেখো আর কি। আচ্ছা পুরো মেটাফেজ পড়াই নেই, পুরো মেটাফেজ একটু গুরুত্বপূর্ণ আছে এর মধ্যে। লেখো তোমরা আগে লেখো, এরপরে আমি আস্তে আস্তে আগে যেতেছি। তোমরা এই এলাকায় যত টিচার আছে ফিজিক্সের বলো কেমিস্ট্রি বলো আগে দেখো, যদি মনে হয় যে মোটামুটি পড়াইতেছে তাহলে পড়ো, নাহলে অনলাইনে শিফট হয়ে যাও। অ্যাটলিস্ট ফিজিক্সের জন্য আমি বলবো, ফিজিক্স অনেক বড় সিলেবাস। আর যদি এটাও যদি না মনে হয় যে ভাই আমার ইয়া লাগবে, টিচার লাগবে, ঠিক আছে টিচারই লাগবে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে যে যেটা তোমাদেরকে বললাম যে চুয়েটের কিছু ছেলে এইদিকে পড়ায়, তো ওদেরকে বাসায় নিয়ে পড়তে পারো আর কি, ঠিক আছে? আর ফরাদ ভাই যদি তোমাদের পড়াইতো তাহলে ফিজিক্সের টেনশন ছিল না, ফরাদ ভাই তো পড়াবে নিয়ে আমাকে। আমি হচ্ছে যে একদিন আমাকে ডাকছিল রাত্রেবেলা, আমি গেছি টিউশন শেষ করে বলতেছে যে পড়াবো না। কালকে আমি ঘুরতে গেছি না, ওই জন্য আমার কল দিছি, তারপরে ব্যাক করতে ভাই আমি অসুস্থ, কল দিছি আমি হচ্ছে যে রিসিভ করতে করে নিয়ে আর কি, ব্যাক করছি আমার রিসিভ করে নিয়ে। পরে ভাইয়া যদি পড়াতো তাহলে তোমাদের ফিজিক্স নিয়ে টেনশনটা থাকতো না, তেমন ঝামেলা হয়ে গেছে আর কি। অনলাইনে তোমরা ক্লাস করছো? না না এমনি নরমালি কোনো টিচারের ক্লাস করছো 10 এ থাকা অবস্থায় অনলাইনে, নাকি রিফাতের ওয়ান শট দিছো? ও কতক্ষণ লাইভে আসছে তো ওদের অবাক হচ্ছে। চিন্তা করো ভাই, এগুলা মানুষের স্টুডেন্টের জীবন নিয়ে খেলা না ভাই, চিন্তা করো। লেখো আস্তে আস্তে লেখো, এত প্রেশার নেই, লেখো তোমাদের এখন সময় আছে। যখন কলেজে উঠবা তখন দেখবা যে খালি এক একজনের চেহারার দিকে তাকানো যাবে না, সব একদম টায়ার্ড হয়ে একদম মানে শেষ। আরামে আরামে পড়ো, বেসিক দিয়ে আস্তে আস্তে পড়ো, দেখবো যে পরে প্রেশার ফিল হবে না। অ্যাটেন্ডেন্সের মূল্য আছে কোথাও?
অ্যাটেন্ডেন্সের মূল্য আছে? অ্যাটেন্ডেন্সের মূল্য আছে, ভার্সিটি দুটো থাকবে, ভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের উপর মার্ক আছে, স্কুল কলেজে নাই। পোলাপান দেখো এই কষ্ট করে শুধুমাত্র ঘুম ঘুম চোখে খালি ভার্সিটিতে যাই অ্যাটেন্ডেন্স দেয়, তোমার অনেক কোনো জায়গায় কোনো পড়ালেখা হয় না, বুঝছো? এগুলা তোমরা তোমাদের খালি ইলুশনের মধ্যে রাখতেছে। তোমরা ভাবতেছো চট্টগ্রাম কলেজে টিকে যাবো, মাসে খুব পড়াবে, আমাকে কিছু পড়াবে না ওরা। হ্যাঁ যাও, এই তো সাবাস, এইরকম মেন্টালিটি রাখবা যে ভাই আমি বাসায় বসে বসে পড়বো। এটা হচ্ছে সরকারি কলেজের বৈশিষ্ট্য, হচ্ছে এটা, ঠিক আছে? আর তোমরা যারা বিএড কলেজে ভর্তি হবা তোমরা আগে থেকে নিশ্চিত হয়ে যাবে যে আমাকে প্যারা খাইতে হবে, ঠিক আছে? তোমাদের সিট পরে হচ্ছে যে ব্যারিস্টার কলেজ, ব্যারিস্টার কলেজ হচ্ছে বিএড স্কুলের জন্মান্তরের শত্রু, বুঝছো? পরীক্ষা দিতে যায় মানে অবস্থা খারাপ করে ফেলে স্টুডেন্টদের, না ঘাড় ঘুরাইতে যায়, না কথাবার্তা বলতে যায়, অনেক কিছু করে। ব্যারিস্টার কলেজ চিনো? ওইখানে আর কি। তোমাদের আছে, তোমরা দেখবা তো, তোমরা যখন ইয়াতে পড়বো না, যারা বিএড কলেজে পড়বো, তোমাদের একটা বিশিষ্ট টিচার আছে এখানে, নাম হচ্ছে প্রদীপ নন্দী, বুঝছো? উনি হচ্ছে বায়োলজি পড়ায়। ওনাকে তোমাকে তোমাদেরকে খুবই প্যারা দিবে, ঠিক আছে? আস্তে আস্তে হাঁটবে, এমন এমন জিনিস পড়াবে যেটা মনে করো যে তোমার মানে মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? এরপরে বলবে যে আমার কাছে পড়ো, ওপেনলি কলেজের মধ্যে বলবে যে আমার কাছে পড়তে আসবা। এরপরে তোমাকে কি করবে, এমন কোশ্চেন সেট করবে মিডে যে তুমি পরে বাধ্য হয়ে কি করবা, ওনার কাছে যাবা। খুব প্যারা দিতেছে তোমার এই 27 বছরের ভাইদেরকে উনি। এগুলা লিখতেছো না, এগুলা লিখিও না, এটা বুঝে নেই দেখো, খালি এই পাশে লেখো। আচ্ছা তুমি আমাকে এখন একটা কথা বলো, প্রোফেসের মধ্যে এমন কোন জিনিস আছে যেটা তুমি নতুন করে জানলা? কোন টপিক পাইছো নতুন করে জানলা? দেখো এই কয়েকটা জিনিস তোমার এরপরে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার আমি এখন পড়াবো না। 3 নাম্বার কোষ রসায়ন, ঠিক আছে? এটা কেন পড়াবো না? এটা হচ্ছে এমসিকিউ বেস, এখন এটা পড়ালে তোমাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি করব, চতুর্থ চ্যাপ্টার পুরো অনুজীবটা পড়বো, এরপরে বাকি এগুলো পড়বো। কোষ রসায়ন পড়বো আমরা সবার লাস্টে। হ্যাঁ মানে বলতেছি আর কি যে এটা প্রাণীবিজ্ঞানের 2টা চ্যাপ্টার শেষ করা হতো, এখানের মধ্যে ধরো যে প্রাণীবিজ্ঞানও এই প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাস মিস দিও না। এটা ধরো আর 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ ছোট অধ্যায়, একদম ছোট অধ্যায়, এখানে মধ্যে শুধুমাত্র কোষ বিভাজন আছে, মিওসিস আছে, এরপরে আরেকটা টপিক আছে ক্রসিং ওভার, শেষ অধ্যায়, টপিক শেষ। আচ্ছা তুমি দেখতে, তোমাকে প্র্যাকটিস করাবো না, তুমি নিজে দেখতে পারবা, ঠিক আছে? আর এত তোলা কেন হবে? আচ্ছা লেখা শেষ। বলো এমন কোনো জিনিস আছে যেটা তোমাকে মানে বাক করতেছে বা মনে হচ্ছে যে ভাই বুঝি নেই, সমস্যা? আমি যদি বলো ভাই কিছুই বুঝি না, তাহলে তো ঝামেলা, বুঝছো? মোটামুটি বুঝছো? আচ্ছা এখন আসো প্রো মেটাফিজিক্সের ক্ষেত্রে আমরা যাই। এদিকে তাকাও। হ্যাঁ বলো। অ্যাস্টার রে আর স্পিন্ডল যন্ত্রের মধ্যে পার্থক্য কি? অ্যাস্টার রে আর স্পিন্ডল যন্ত্রের মধ্যে পার্থক্য কি? অ্যাস্টার রে হচ্ছে যে রেটা স্পিন্ডল তন্তু গঠনের সময় বের হয়, যে বর্ণলিটা বের হয়। হ্যাঁ ঠিক আছে, সব কোষের ক্ষেত্রে হবে না, সব প্রাণী কোষের ক্ষেত্রে হবে না। তোমাদেরকে বললাম না যে অনেক কিছু তোমাকে ব্রডে পড়ানো হয়েছে, যে সব প্রাণী কোষের ক্ষেত্রে যে অ্যাস্টারে বের হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সবসময় এগুলো হচ্ছে বড় প্রাণীর ক্ষেত্রে, যাদের দেহের আকার অনেক বড়, ঠিক আছে? ধরো মানুষের ক্ষেত্রে এই জিনিস দেখা যাবে, ঠিক আছে? তারপর ধরো যে গরু ছাগল যারা আছে বড় প্রাণীর ক্ষেত্রে দেখা, ছোট প্রাণীর ক্ষেত্রে আবার কিন্তু অ্যাস্টারে দেখা যায় না। অনেক ভেরিয়েশন আছে, বুঝতে পারছো? অ্যাস্টারে হচ্ছে কি, সিম্পল ভাবে বলতে এই স্পিন্ডল তন্তু দিয়ে যন্ত্রটা তৈরি হওয়ার সময় যে রেটা বের হয় এটাকে আমরা বলতেছি কি অ্যাস্টার রে, ঠিক আছে? আচ্ছা এখন আসো প্রো মেটাফেজের ক্ষেত্রে দিকে আমাকে বলো, তোমরা নিজে বলো যে প্রো মেটাফেজ বলতে আসলে কি বুঝতেছো, বলো। প্রো মেটাফেজ বলতে কি বোঝায় দেখি, বলো। তোমাদের বেসিক কাজের আগে বলতে বলো। প্রো শব্দের অর্থ কি? আদি। তার মানে কি প্রো মেটাফেজ বলতে বোঝাচ্ছে কি, মেটাফেজ দশার আগের অবস্থা, ঠিক আছে? মেটাফেজ দশা আমরা কি পড়ছিলাম? ক্রোমোজোম গুলো কোন জায়গায় অবস্থান করবে? মাঝখানে অবস্থান করবে, মাঝের দশা। আচ্ছা এখন দেখো সবথেকে স্বল্প মেয়াদি যেটা হচ্ছে কি, অলরেডি তোমার হচ্ছে কি মেটাফেজের মধ্যে কাউন্ট করে বাইরের দেশের বইগুলোতে, ঠিক আছে? আমাদের দেশের বই বাংলাদেশের বিজ্ঞানীর অনেক বেশি হাই, তো এজন্য আর কি ওরা আলাদা করে একটা ফেজ বানাইতেছে। আচ্ছা এখন দেখো কি দেখছি এখানে, স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, ঠিক আছে? ক্লিয়ার? সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটার জন্য তোমাদের বারবার বলে বলি না, জোকস বলি না যে ভাই ক্রোমোজোমের নৃত্য, ক্রোমোজোমের ডান্স আর কি বানাই দিছে। তো এই জিনিসটা কিভাবে হয় দেখো, ভালো করে দেখবা। ক্রোমোজোমের ডান্সার বলতে আসলে কি বোঝাচ্ছে?
খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, ঠিক আছে? এখন তোমাদের যখন আমি ক্রোমোজোম পড়াইছিলাম, যারা পাইছো ক্লাস, বলো এখানের মধ্যে যে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা বলছিলাম কি মুখ্য ভাঁজ বলছিলাম না, মুখ্য কুঞ্চন বলছিলাম না? তো ওইখানের মধ্যে একটা জায়গা বলছিলাম যেটার নাম ছিল কি কাইনেটোকোর, গর্তের ভিতরে। ওইখানের ভিতরে একটা পদার্থ থাকে যেটাকে আমরা নাম দিয়েছিলাম কি ট্র্যাকশন ফাইবার। নাম দিছি কি ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার, এই হলুদ অংশটাকে আমরা বলছি কি ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার, ঠিক আছে? এখন এই ট্র্যাকশন ফাইবারটা আসলে কি কাজ করে এটা একটু আমরা দেখি আসো। এই ট্রাকশন করবে হ্যাঁ, কাইনেটোকোরের মধ্যে থাকবে কি? হ্যাঁ, স্পিন্ডল হচ্ছে যে জায়গাটা ক্রোমোজোমের যেখানে উল্টা লিখছে আর কি। ট্র্যাকশন ফাইবার থাকে কার ভিতরে? ক্রোমোজোমের ভিতরে, ঠিক আছে? স্পিন্ডল তন্তুর যে জায়গার মধ্যে যুক্ত হয়, ওইটাকে ওই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা দেখে এখন তোমাকে দেখে দেবো, তুমি বুঝতে পারবে। তোমরা খালি রাইটের রেফারেন্স দাও রে ভাই রে ভাই। কিভাবে দুটো মঙ্গলা বা 99 খুবই কম। কি বলি জ্ঞান খুবই কম? হ্যাঁ কি জ্ঞান একটা আছে? বুয়া হয়ে গেছে বিষয় হ্যাঁ, কি আসতেছি আমি তার আর সেট মাথা খারাপ করতেছে। না, নিজের হাত দিয়ে আগাম হয়ে যাবে, লয়ের সাহায্য নেই। সমস্যা নেই, সব দূর হয়ে যাবে আর কি। আশা করি কিছুদিন পরে আর তোমার 9 রেফারেন্সের মনে আসবে না। এক্সেট্রা করতে পারি ওসিডি মানে জানো? বলতেছে তো ওসিডি। ওসিডি আসলে কি বলো? ওসিডি জিনিসটা কি আসলে দেখি বলো তো ভাই। আমার কান অনেক খারাপ, বুঝছো? আমার সেনসিটিভিটি অনেক বেশি, সবকিছু শুনতে পাই আমি। কোনো কিছু মনোযোগ রাখে না, ওই ডিসঅর্ডার না। না না, কি বলো, এটা অ্যালজাইমার। ওসিডি মানে হচ্ছে যে ওসিডি শব্দের অর্থ আসলে মানে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে পারফেকশনিস্ট। ওর কোনো কিছু পারফেক্ট হতে হবে, মানে বই একটা রাখছে, বইটা এরকম থাকা যাবে, এরকমই হতে হবে, ঠিক আছে? যে জিনিস যেভাবে রাখছে ওইভাবে থাকতে হবে। এই ওসিডি থাকে কাদের জানো? যারা হচ্ছে সাইকোপ্যাথ হয় তাদের বেশি থাকে, বুঝতে পারছো? দেখবা যারা সাইকোপ্যাথ কিলার আছে এরা দেখবা যে একদম খুন করছে, খুন করে একদম রক্ত মুছে দিয়ে যাবে, ঠিক আছে? ওর ওগুলো পছন্দ না, একদম সুন্দর করে বডি সমান করে দিয়ে যাবে। ওসিডি পেশেন্টের অনেক মেডিসিন আছে, বুঝতে পারছো? ওসিডি পেশেন্ট আসলে কিন্তু অ্যাবনর্মাল, বাস্তব বলতে গেলে তোমার মেন্টালি অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল কি জন্য মেন্টালি বলতেছি? দেখো যে ওরা হচ্ছে যে ওদের সাথে তুমি যা যেরকম নর্মাল কিছু শেয়ার করতে পারো না। ওরা সবসময় সব জিনিসকে নিজের মতো করে বুঝায় তারপরে অ্যাকসেপ্ট করে। তুমি ধরো র্যান্ডম একটা কথা বলছো, ও এই জিনিসটাকে র্যান্ডম ভাবে নিবে না, ও নিজের মতো করে সাজিয়ে নিবে এই কথাটাকে, এরপরে মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দেখো আমাদের ভাঙাচোরা স্পিন্ডল তন্তুর আঁকে ফেললাম। তো এই ভাঙাচোরা স্পিন্ডল তন্তুর মধ্যে যদি আমরা এই জিনিসটাকে যদি দেখাই যে কিভাবে যুক্ত হয়, চলো আমরা একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো এখানে যদি আমি এই জিনিসটা বসাই তাহলে ভালো করে বুঝতে পারবো। এই কয়টাই দেখাই, আর বেশি দেখানোর দরকার নেই। দেখো এখানে হইলোটা কি আসলে, দেখো তুমি মনে করো দেওয়ালের মধ্যে একটা পেরাক মারি দিছো, ঠিক আছে? এখন এটা নিয়ে এরকম নড়াচড়া করতে পারবা? নড়াচড়া করতে পারবা? তো ও তো এখানের মধ্যে এরকম যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এক স্ট্র্যান্ডে দুটো হয়। হ্যাঁ, কি স্ট্যান্ডে দুটো? মানে একটা লাইনে দুটো নিছেন।
হইতেই পারে স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না তো। তুমি একটু বের হও, এসএসসি থেকে বের হও, তুমি এখন ইন্টারে এরকম করে বলবো নাকি সবসময়? দেখো দেখো, একটা তুমি এখানে জিনিসটা আসলে বুঝো কি হচ্ছে। একটা লোহা তুমি দেওয়ালের মধ্যে গাছ, এটা কি তুমি এরকম নড়াচড়া করতে পারবা? ভালো করে চিন্তা করো আগে, নড়াচড়া করতে পারবা? তো তুমি কি একটা জিনিস কোনো জায়গার সাথে যুক্ত করে দিছো, এই জিনিসটা তো এইভাবে নড়াচড়া করা সম্ভব না। কিন্তু ক্রোমোজোম আসলে কার ভিতর আছে? পানির ভিতর আছে না? তোমার কোষের ভিতর যে পানির ভিতর আছে না? তো এই জিনিসগুলা কি এরকম করে নড়াচড়া করে বা কম্পিত হয়। এখন তুমি চিন্তা করো তাহলে কেমনে কম্পিত হলো? আমি যদি একটা জিনিসকে ফিক্স করে লাগাই দেই, তাহলে ও নড়তেছে কিভাবে? না নড়লে কম্পন হবে? কোন একটা জিনিস যদি না নড়ে, তুমি এমন করে দিছো যে ভাইব্রেশন হইতেছে না, নড়তেছে না বা কাঁপতেছে না। সাসপেনশন দেখছো না গাড়ির? সাসপেনশন কি হয়? উঁচু নিচু জায়গায় যায়, উঠানামা করে না? সাসপেনশন না কি করে? না না, সাসপেনশন নরমাল তোমার ছেলেরা সাইকেল চালায় দেখো না? কি বলে দেখো না? না তোমরা দেখছো কিনা যে উঁচু নামা হলে সাইকেলের মাথার নিচের দিকে নামে যায় না, গর্তর দিকে চলে আসলে, তো ওই জিনিসটাকে বলছি। কারণ এই নড়াচড়া যদি না থাকতো তাহলে কি ওর উল্টায় চলে যেত না, ঠিক আছে? যদি এরকম সাসপেনশন যদি না থাকতো, তার মানে কি একটু জায়গার পরিবর্তন হচ্ছে কম্পনের জন্য, ঠিক আছে? যাতে ওই তোমার যে ধাক্কাটা পাইতেছে সেই ধাক্কাটা যাতে অ্যাবজর্ব করতে পারে। তো যেটাকে আমি বললাম যে নরমালি আমি ফিক্স করে দেওয়ালের মধ্যে লাগায় রাখছি, এটাকে আমি উঠানামা করাইতে পারতেছি না। তাহলে এটাও তো একটা ফিক্স, একটা গ্লুর মতো, যেটাকে আমরা বললাম ট্রাকশন ফাইবার, এটা তো গ্লু এর মতো। তাহলে ক্রোমোজোম তাহলে নড়াচড়া কেমনে করতেছে? এই কারণে ট্রাকশন ফাইবার নাম দিছি আমরা, বুঝতে পারছো? ও আমার স্পিন্ডতন্ত্রের সাথে যুক্ত অবশ্যই, কিন্তু কি নড়াচড়া করতে পারে, বুঝতে পারছো? কিভাবে নড়াচড়া করতেছে? এই যে তোমার ক্রোমোজোমের মধ্যে কোষ চলন, পানি আসা যাওয়া করতেছে, ক্রোমোজোমগুলো এরকম করে কম্পিত হচ্ছে, এরকম করে কম্পন হয় ক্রোমোজোমগুলো, বুঝতে পারছো? এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে ক্রোমোজোমাল ভাইব্রেশন, বাংলাতে নাম দিছে কি? ক্রোমোজোমের নৃত্য। তো এটা তোমাকে কোশ্চেন আসে অনেকবার যে ক্রোমোজোমের নৃত্য কোথায় দেখা যায়? ক্রোমেটাফেজ দশায়, ঠিক আছে? আসো আমরা দেখি ক্রোমোজোমের নৃত্য, দেখি ক্রোমোজোম কি ডান্সই করে, আমরা দেখি আসলে। না আমি দেখি না, বড় ভাই দেখে, আমাকে জাজ করিও না। কখনো দেখছি তো এগুলো ভাইয়া শুনে, আমি শুনি না, আমরা এগুলো বলি না। চলো না। দেখো এখানে ভালো করে দেখো কি হচ্ছে, দেখো এগুলো কি যাচ্ছে, বলো কি যাচ্ছে এগুলো? কি হচ্ছে দেখছো? সেন্ট্রাল কিভাবে চলে গেল দুই পাশে? আচ্ছা এবার দেখো তন্তুর সাথে যুক্ত হচ্ছে ক্রোমোজোমগুলো, দেখছো? আচ্ছা এরপর কি হচ্ছে? এই যে উপর করে এই যে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এই জায়গার মধ্যে, দেখো একটু হচ্ছে কি হালকা একটু সময়ের জন্য একটু নড়াচড়া করে ক্রোমোজোমগুলো, ঠিক আছে? এরপর কি হচ্ছে দেখো, মাঝখানে মেটাফেজ মধ্যে চলে আসছে, মাঝখানে এরপর কোথায় চলে আসছে? এটা বাইরে চলে আসছে, পোস্টপেড মাঝখানে চলে আসছে, শেষ, সম্পূর্ণ যমজ কোষ উৎপন্ন হয়ে গেল। ও একদম ফ্যাসিনেটেড হয়ে গেছে, কি রে ভাই এর মধ্যে জীবনেও দেখি না কখনো, আমি সারা জীবন বইয়ের মধ্যে 2D চিত্র দেখে পড়ে গেছি না, ঠিক আছে? এখন দেখো এই যে তুমি দেখছো একটা মুভমেন্ট দেখলাম না, ক্রোমোজোম এরকম করে কাঁপতেছে, এই কম্পনটা কি দেখো, এটা একটা তলোয়ারের মধ্যে দেখাচ্ছে না? তুমি যে সারা জীবন পড়ছো যে কোষের মধ্যে 70% 90% পানি, 90% পানি, 90% পানি, এজন্য হচ্ছে কি যে একটা নরমাল দিয়ে চিন্তা করে যে আমি এখানে একটা বাড়ি দিলাম, শব্দটা হয়েছে কিসের কারণে জানো? ভাইব্রেশনের কারণে। কোনো একটা জিনিসের শব্দ কখনো কখনো হবে যদি ভাইব্রেট হয়। তুমি এর ধরো যে একটা জিনিস কেমন ভাবে ফিক্স করছো যেখানের মধ্যে থেকে ভাইব্রেশন হওয়ার সময় এখান থেকে শব্দ আসবে না, আমার কথা বিশ্বাস হয় না, ট্রাই করে দেখিও। যে জিনিসটা নড়তেছে না তুমি এখন ও হিউম্যানয়েড চেষ্টা করতেছে। আচ্ছা আসো এখন দেখো পুরো জিনিসটা তুমি আরেকবার দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে পুরো জিনিসটা আরেকবার। সাউন্ডটা কম হয়। তোমার কি সমস্যা হচ্ছে? হ্যাঁ দেখো সেন্ট্রিওল চলে গেল, এই যে এখানের মধ্যে কি হচ্ছে দেখো, তুমি যে জটিল প্রক্রিয়ার কথা বললা আগে যে আমার ক্রোমোজোমগুলো আছে এগুলো অনেক বেশি কনজাস্টেড ছিল না, এগুলো আস্তে আস্তে কি একটা সিনক্রোনাইজড অর্ডারে চলে আসছে। দেখো এটা হচ্ছে ক্রোমোজোম ছিল না শুরু থেকে, ভালো করে আবার বলতে দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কি সিনক্রোনাইজড অর্ডারে ছোট ছোট ক্রোমোজোম আকারে ভাগ হয়ে গেল। এই যে এটা অনেক জটিল প্রক্রিয়া, এর সাথে যুক্ত হচ্ছে কোন জায়গায় যুক্ত হচ্ছে দেখছো? একদম পাশের সাইডের দিকে যুক্ত হচ্ছে, যেখানে আমার মধ্যে কি আছে ট্রাকশন ফাইবারটা আছে। এটা কোথায় থাকে ট্রাকশন ফাইবার? তোমার কোশ্চেন কোথায় থাকে? ক্রোমোজোমের সাইডে থাকে। কোন জায়গায় থাকে? মুখ্য কুঞ্চনের কাইনেটোকর অঞ্চলের দিকে থাকে। কারণ এগুলা কাইনেটোকর কি জিনিসগুলা তুমি হচ্ছে যে
কোর্সের প্রথম ক্লাসগুলো তখন বুঝতে পারবে। আপাতত খালি মনে রাখো নামগুলো, ঠিক আছে? তোমরা তো বুঝছো, তোমরা তো ক্রোমোজোম দেখছো না কিভাবে আমরা ক্রোমোজোম গঠন করছি। আচ্ছা, এরপরে কি হচ্ছে দেখো, এই যে হালকা একটু নড়াচড়া করে দেখছো, এই কম্পনটা হয় এরপরে মেটাফেজ দশার মধ্যে থেকে। এখানে কি হচ্ছে বলো, কি হচ্ছে এখানে? চারটা ক্রোমাটিক ছিল, এভাবে চারটা ক্রোমাটিক ছিল, তার কি দেখাতে যাচ্ছে না, এরকম চারটা ক্রোমাটিক ছিল না? তো মাঝখানে কোন জায়গা বরাবর ভাঙছে? এটা সেন্ট্রোমিয়ার বরাবর ভাঙছে না? সেন্ট্রোমিয়ার বরাবর ভেঙে দুই পাশে চলে গেছে। তাহলে চিন্তা করো, আমার ছিল কয়টা? আটটা, আটটাই দুই পাশে গেছে ভাগ হয়ে। আটটা ছিল না এরকম, আটটার এক মনে করো বড় আটটা ছিল, কিন্তু যখন ভাঙে ভাঙে দুই পাশে গেছে আটটাই গেছে না, অর্ধেক অংশ হয়ে গেছে। সেজন্য এখানে আমাদের এটাকে আমরা বলি কি, সমীকরণিক বা সমগুণ সম্পন্ন যমজ কোষ উৎপন্ন হয়। কিন্তু যখন আমরা কি দেখবো, মিয়োসিস দেখবো, ওই সময় কি হবে, এরকম আটটা ছিল ধরো ক্রোমোজোম, চারটা, হ্যাঁ চারটা, আটটা ছিল, চারটা চারটা করে যাবে। কি দাঁড়াও বলতেছি কি হবে, আমি যাই আবার এখানের মধ্যে যাই। তো এখানের মধ্যে এই কম্পাউন্ডটা হয় কিসের জন্য? এই কারণে। এখন তুমি আমাকে বলো, এই জায়গা থেকে যদি আমি এই জিনিসটাকে যদি পুরোটা ধরো, এটা হচ্ছে আমার পুরো মেটাফেজ দশা, আমি কল্পনা করলাম, ঠিক আছে? আসো পরের দশা দেখি। ধরো যে বিষুব অঞ্চলে যখন যাবে, ধরো আমি মেটাফেজের কথা চিন্তা ভাবনা করছি, আরে ভাই কেন যে এরকম হয়, আমার পাশে গেছে। তোমরা কি কেউ হচ্ছে যে ইংলিশ ইয়া দেখো, মুভি সিরিজ কেউ দেখো? মাঝে মাঝে দেখো? বিরক্ত লাগতেছে ভাই। তোমরা চেরনোবিল সিরিজ দেখছো? কে দেখছো বলো? দেখছো, কিছু বুঝছো? হচ্ছে তো এটা অকাউন্ট করছিল রাইটিং। মেজাজ খারাপ হইতেছে অনেক, আমার নতুন করে আর কি। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে কি আমার প্রথম প্রোমেটাফেজ, এটা হচ্ছে কি প্রোমেটাফেজ দশা, মেটাফেজ আমরা রাখতেছি। মানে মেটাফেজ মানে কোথায় যাবে ক্রোমোজোমগুলো, দেখি বলো? বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চলের ইংলিশ কি দেখি বলো? ইকুয়েটর। হ্যাঁ ইকুয়েটর। যারা কি মানে একটা প্রশ্ন ভাইয়া তো সেভাবে পড়াইছিল ভাই আমাকে, খুদাই আনতে চাই। এখন ঠিক এখানে ক্রোমোজোম আছে কয়টা? কয়টা আছে? কয়টা ক্রোমোজোম দেখতে পারতেছো? আমি তো ক্রোমাটিন কথা বলতেছি না, ক্রোমোজোম আছে কয়টা? চারটা না? তো এরা যদি মাঝখান দিয়ে বিভক্ত হয়ে যায় তাহলে দুই পাশে কয়টা যাবে? দুই পাশে কয়টা করে যাবে? আরে দেখো আরো ভালো করে বুঝতেছো না জিনিসটা? এই তোমরা বলছো পিছনে, তোমরা বুঝছো কি বলছি আমি? এটা হচ্ছে কি আমার মেটাফেজ, মেটাফেজ, ঠিক আছে? এখন এই জিনিসগুলো ধরো যে ভেঙে গেল, ভেঙে গেল, ঠিক আছে? ছোট করে দিই এগুলোকে, ধরো যে ছোট করে দিই, খালি মোবাইল এনাফেস দশার মধ্যে যে জিনিসটা দেখো আর কি, ঠিক আছে? আমাদের এখানের মধ্যে চারটা ছিল, তো চারটাটা কিভাবে ভেঙে যাচ্ছে এটা দেখতে দেখো। কিভাবে ভেঙে গেল, এখানে একটা জিনিস আছে, এটার সাথে ছিল, এখানে অর্ধেক আছে। এখন বলো এই জিনিসটা এভাবে ভেঙে গেছে মাঝখান দিয়ে, তাহলে দুই পাশে কয়টা গেল? কয়টা গেল? একটা করে গেল না? তো এই জিনিসটা তুমি বারবার কপি করো। চারটার জন্য ছিল ক্রোমোজোম চারটায়, দুই পাশে যাচ্ছে কয়টা করে? চারটা করে যাচ্ছে, দেখো অর্ধেক অংশ যাবে। আর তোমরা এখানে পড়ছো না কি কি ভাবে যায়, কি কি আকারে যায় দেখি বলো? বিএল যায়, এগুলা কি বলা হয় বলো? হ্যাঁ, এখন তোমাদের একটা কোশ্চেন করি, বলো রিলেশন কি কাজে থাকে না? বলো। এই দেখো চারটা ছিল ক্রোমোজোম, দুই পাশে চারটা চারটা করে গেছে, কিভাবে গেছে? মাঝখান দিয়ে ভেঙে গেছে। এটা হচ্ছে কি মায়োটোসিসের ক্ষেত্রে যায়। দেখো দুই পাশে অ্যাকচুয়াল মেইন কোষের মধ্যে চারটাই ছিল, দুই পাশে সৃষ্ট কোষে চারটা করে গেছে। মিয়োসিসের ক্ষেত্রে কি হবে? চারটা আছে, দুইটা ইনটেক এপাশে চলে যাবে, দুইটা ইনটেক এই পাশে চলে যাবে।
তাহলে কি আগে মাতৃকোষ সম্পন্ন হইলো? হয় নাই। মাতৃকোষে 4টা ছিল, কিন্তু মিওসিসের ক্ষেত্রে 2টা এই পাশে যাবে ইনটেক, 2টা এই পাশে যাবে। তাহলে কি হবে? মেন স্টার পয়েন্ট হচ্ছে কি, মিওসিসের মধ্যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এখানের মধ্যে কি হয়েছে? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছে। ক্লিয়ার এখন? আচ্ছা, এখন দেখো যেটা বলতে যাচ্ছি, এখানের মধ্যে তোমরা কতগুলো জিনিস দেখছো না? এটা কি বলা হয়? VL যে আই, যে আইটাকে মূলত আমরা কি বলি? টেলোসেন্ট্রিক বলি। টেলোসেন্ট্রিক কাদের থাকে না জানো? টেলোসেন্ট্রিক মানুষের হয় না, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানুষের থাকে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো বাকি আমরা পরবর্তী জিনিসে যাই, তাহলে এখন ভালো করে বুঝতে পারবা। ট্র্যাকশন ফাইবারের কাজটা বুঝতে পারছো? ট্র্যাকশন ফাইবার কি? এই ক্রোমাটিক তোমার ক্রোমাট, এই যে আমার স্পিন্ডল তন্তু আছে এর সাথে যুক্ত থাকবে এবং কি ক্রোমোজোমকে মুভমেন্ট করার একটা শক্তি দিবে, খুবই সামান্য সময়ের জন্য। এই যে অ্যানিমেশনটা যে তোমরা দেখলা, ঠিক আছে, খুবই সামান্য একটা নগণ্য সময়ের জন্য। এরপর আসো পরবর্তীতে আমরা দেখি বসে কি। এখন এটা এখান থেকে আমরা পড়া শুরু করি, ঠিক আছে? এটা তোমরা আগে বুঝে এরপর লেখো। সবথেকে স্বল্প মেয়াদি বলছি স্পিন্ডল তন্তু থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, ঠিক আছে? কাইনেটোকোরের মধ্যে কি থাকে? ট্র্যাকশন ফাইবার থাকে, যেটা ক্রোমাটিডকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত করে, ঠিক আছে? এরপর ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, যেটাকে আমরা বলছি কি তোমার ক্রোমোজোমিয়াল ভাইব্রেশন। কোথায় দেখা যায়? তোমার কোশ্চেন আসবে এখান থেকে কি, আমি তোমাকে লিখে দিতেছি যে এই কোশ্চেনই আসবে, বলবে কি যে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় কোন দশাতে? প্রোমেটাফেজ, ঠিক আছে? আচ্ছা দেখো, এইটুকু একটু লিখে ফেলো। আর চিত্রটা কিভাবে আঁকবা দেখো, চিত্রটা একটু আঁকে দেখাই। এই যে এই চিত্রটা এঁকে দিবা, এই চিত্রটা এঁকে দিবা। আগে তোমরা লেখা শেষ করো। এই যে এই চিত্রটা এঁকে দিবা, ঠিক আছে? কিভাবে আঁকবা? উপরে একটা ইয়ে দিয়ে দাও, তোমার কোষের সিম্বল দিয়ে দাও। এটা মেটাফিজিক্যাল পর্যায়ে না, সরি ধরো এটা না, এটা সরি মুছে দিয়ে দিই। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যেভাবে আঁকতেছি এইভাবে আঁকো আর কি। একটু সময় দাও, একটু বুঝাই দিই। ফ্যাসিলিটি আছে কি স্কুলের? এইভাবে আঁকবা। কি কি জিনিস চিহ্নিতকরণ করবে এটা দেখো আগে। দেখবা কি যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? ট্র্যাকশন ফাইবার, এর সাহায্যে ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, তন্তুর সাথে যুক্ত হয়, ঠিক আছে? এভাবে একবার কি আর কিছু লেখার দরকার নেই, এখানে মেইন পয়েন্টটা তুমি লিখে দিবা। এরপরে এটা আকাশ শেষ হলে বলো, তারপরে পৃষ্ঠার লেখাগুলো একটু লিখবা, ঠিক আছে? আরেকটা স্টার পয়েন্ট কি যে ক্রোমোজোমের কম্পন দেখা যায়, কম্পন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরীক্ষাটা কবে হবে? পরীক্ষা হচ্ছে তোমাদের ওদেরকে একটু পরে দেয়, একবার পরীক্ষা নিয়ে ফেলবো আর কি। আগে জানেন? হ্যাঁ জানাবো অবশ্যই, সুন্দর করে প্রিপারেশন নিয়ে এসে পরীক্ষা দেবো। তোমার কিছু, তুমি খালি কলমটা নিয়ে এসো কষ্ট করে, নাকি কলম আমি দিব? কিছু তো নিজে থেকে করো অ্যাটলিস্ট, বলো যে ভাইয়া আপনার উপর দয়া করতেছে। ভালো করে মনোযোগ দিয়ে হচ্ছে যে পড়ে আসো, লিখবো এগুলাই। এখানে যদি লিখতে পারো, মনে করো সব জায়গায় লিখতে পারবো। একদম একটু টাইম কম দিব, কিন্তু ভালো করে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? কয় মার্কের তোমাদের এমসিকিউ থাকবে আর হচ্ছে যে সিকিউ থাকবে 2টা।
দুইটা সিকিউ আর 30টা এমসিকিউ। কত মিনিট টাইম চাও তোমরা বলো? 2 ঘন্টা না, তোমাদের আমি 1.5 ঘন্টা সময় দেবো। 2 ঘন্টা বেশি হয়ে যাবে। সুন্দর করে টাইম নিয়ে লিখবা। এখানে পারতেছো মানে সব জায়গায় পারবা। লেখছো এটা, এই পৃষ্ঠাটা লেখা শেষ? আচ্ছা লেখো। এত প্রেশার নিও না। আমি এখানের মধ্যে এরকম না যে তুমি লেখো নাই কোনো কিছু তোমাকে ছাড়ে দিয়ে চলে যাবো, ঠিক আছে? আগে যাবে এরকম না। তোমরা তো এত অস্থির ভাই, তোমরা এখন তো 16 সেকেন্ডের মানুষ। তোমাদের তো মনোযোগ 16 সেকেন্ড। 16 সেকেন্ডের না মনোযোগ তোমাদের? তোমরা রিলার না, রিলার জেনারেশনের মানুষ না তোমরা? রিল দেখো না? কি বলো? রিল দেখো না? যাও, আমি বিশ্বাস করি না তোমাদেরকে। রিল বলে দেখে না। এখন রিল ছাড়া কোনো কাছে আমাদের মিলেনিয়ার যুগের বাবা মারা এখন যে পরিমাণ রিল দেখে, তোমরা দেখবে না? রিল দেখবে কি একদম তুমি বুঝতে পারবা যে রিল দেখতেছে। সাউন্ড দিবে কি 100, ওই বাসা ওই রুম থেকে শোনা যাচ্ছে রিল দেখতেছে। তারপরে কি দুইজন একসাথে রিল দেখতেছে, দুই মোবাইলে সাউন্ড দুইটা বাড়ি খাই ইকো হইতেছে, তারপরেও তাদের কোনো সমস্যা হয় না। চিন্তা করো। গুছাই গুছাই লিখে নিয়ে যাও, বাকিগুলো তুমি সবই সুন্দর করে পাবা। তোমার খাতায় আমি লেখাইতেছি যাতে তোমার ভালো থাকে আর কি, তোমার নিজে দেখতে পাবো। সবই দিব আমি সুন্দর করে গুছাই। ভাইয়া বাংলার কথা কিছু বলবেন? কি বলবো আর? না কোথাও এটা তো দরকার আছে যখন পড়া, আমি নিজে পড়লে হবে। নিজে বুঝতে হবে। ইউটিউবে সব আছে, প্রত্যেকটা গল্প অনেক সুন্দরভাবে পড়াইছে, এরকম আছে। প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে দিচ্ছে, তোমার বুঝে লিখতে হবে। কিন্তু বাংলা অনেক ঝামেলা, দেখবা যে সবই এ ক্লাস পাইছো, বাংলাতে পাইতেছো না, ইংলিশে পাইতেছো না। সব থেকে ডেঞ্জারাস এটাই, বুঝছো? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবার আগে ক্লাস পাবা, নাম্বারও পাবা 180 পাবা, 190 পাবা, বায়োলজি তো 200 বাইরে পাবা। কিন্তু কি বাংলাতে দেখবা কি অবস্থা? আমার অবস্থায়, আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেছিল ভাই। 159 পাইছিলাম আমি, বুঝছো তো? খালি টানে টুনে ক্লাস, টানে টুনে বাংলাতে। হ্যাঁ না, 159 প্লাস। 159কে 2 দিয়ে ভাগ দাও, কত আসে? 69.5 আসে। ওটাকে এই প্লাস বানিয়ে দেয় আর কি, ঠিক আছে? শুধু বাংলা পড়ো তোমরা ভাই, পড়ো তোমরা পড়ালেখা করো। তোমরা যেহেতু আগে শুরু করছো, তোমরা দেখবা যে তোমাদের আদার্স ফ্রেন্ডের থেকে মিনিমাম হাফ সিলেবাস আগে থাকবা, যেহেতু আগে শুরু করছো। অ্যাটলিস্ট এই সাবজেক্টে যেটা যে পড়তে আসছো আর কি। বাকিগুলো এখন কি আমি চাইলেও তোমাদেরকে দেখে দিতে পারবো না। কিন্তু এরকম না যে আমাকে বলবো না যে ভাই এটা সমস্যা হচ্ছে, বলবো, অবশ্যই বলবো। আমি তো পড়ে আসছি, পড়ে আসছি না, আমাকে বলবো, আমি যত সম্ভব সাহায্য করার চেষ্টা করবো। আদার দেন বায়োলজি একটু ফ্র্যাঙ্ক হবা, যে কোনো সাজেশন বা যা কিছু আমার কাছে যা আছে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, বলবো আর কি, খুঁজবা। তোমাকে বারবার বলতেছি, আমার কাছে তুমি যদি এরকম লজ্জা পাও, কোনো কিছু জিজ্ঞেস না করো, তোমারই ক্ষতি। এরকম তোমাকে ফ্র্যাঙ্ক হয়ে এই এলাকায় তুমি যাও, 100টা টিচার খুঁজেও পাবা না। ও তোমার সাথে প্রফেশনাল হবে, হ্যাঁ পড়তে আসছো শেষ, টাকা দিবা শেষ, ঠিক আছে? আচ্ছা এটা লিখছো? এটা শেষ লিখছো? আচ্ছা আমি ওর নাম্বার অ্যাড করে, বুঝছো? ওর হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবো। কি রে দেখি তোমার ফ্যামিলির ছবি দেওয়া মনে হয় তোমার, কি কে জানি আসে। হ্যাঁ আমি বলছি কি রে, কার নাম্বার সেভ করলাম আমরা না? প্রথমে আমার এরকম মনে হয়েছে। আচ্ছা এটা একটু লিখে নাও, এই একটু লিখে নাও, ঠিক আছে? এই জিনিসটা একটু লিখে নাও। তোমরা মাইটোসিস একটু নতুনভাবে হচ্ছে কি রিকগনাইজ করো। এরপরের দিন আমরা মাইটোসিস মিয়োসিস করবো, ঠিক আছে? মিয়োসিসের পরের কালকে তোমরা হচ্ছে যে কালকে তো নর্মাল টাইমে প্রাইভেট থাকবে, সন্ধ্যা 6টার সময় তোমরা মিয়োসিস করবো। এরপরের দিন হচ্ছে আমরা বাকি যে জিনিসপত্র হচ্ছে কীভাবে ক্যান্সার সৃষ্টি হয়, কীভাবে টিউমার সৃষ্টি হয়, এই জিনিসগুলো একটু করবো, ঠিক আছে? ক্যান্সার কীভাবে হয় জানো? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাহলে চিন্তা করো, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা কার সমস্যার কারণে হয়? তাহলে একটু মাথা খাটাও অ্যান্সার করতে পারবো। না এগুলো কোনো আমাদের এই কোষ বিভাজন অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতেছিল কি বলো? সাইক্লিন সিডিকে। ওইটা নষ্ট হয়ে যাওয়া মানে কি, কোষ আর জানবে না যে আমার কতটুকু বিভাজন করতে হবে না কতটুকু বিভাজন না করতে হবে না। তখন কি হবে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়ে তোমার এখানের মধ্যে কি হয়ে যাবে? একটা মাংসের পিণ্ড হয়ে যাবে। এখন
এই মাংসের পিণ্ডটা থেকে কি হবে পরবর্তীতে এক একটা জায়গায় ছড়াবে। এই টিউমারটা যেটা ছড়ে যায় এটাকে বলি আমরা ক্যান্সার। বুঝতে পারছো? যে প্রক্রিয়াকে ছড়ায় এটাকে বলে মেটাসিস, যেগুলো বোঝাবো সামনে কিভাবে ক্যান্সার হয় আর কি। আবার ক্যান্সারের ফোর্থ স্টেজ, ঠিক আছে, থার্ড স্টেজ, ফার্স্ট স্টেজ বলতে আসলে কি এগুলো জানবো, ঠিক আছে। যা বাসায় যা ফ্লেক্স নিলাম, আমি তো সব জানি, ঠিক আছে। আমি তো ডাক্তার, তোমরা আমাকে ওজন দেখালে ওষুধ খাও, বলে আমাদের ভাইয়া বসে ওষুধ কম খাইতে, ঠিক আছে। জ্বর হইলে কি খাওয়া জানো? জ্বর হলে আগে না খাওয়া না, জ্বর হলে বেশি বেশি গরম পানি খাওয়া, আর কিছু করবো না, ঠিক আছে। বেশি বেশি গরম পানি খাওয়া। তোমরা খাও গরম পানি খাও কেউ? নাকি বাসায় যা খালি ফ্রিজ খুলে? অত বিলাসিতা নেই। আমি আগে প্রচুর ঠান্ডা পানি খাইতাম ভাই, আমার মানে দৌড়াই খেলাধুলা করে আমি আমার জীবনের সব থেকে বেশি মিস করি হচ্ছে আমার খেলাধুলার টাইমটাকে। আমার হয় না, দেখো না মোটা হয়ে যেতেছি। হ্যাঁ, ওটা এখন হাঁটতে হয় আর কি, বুঝো না। হাঁটি আর কি, তোমাদেরকে সাহায্য করি, যতদিন বাংলাদেশে আছি ততদিন তোমাদের মতো স্টুডেন্টকে সাহায্য করতে যাবো আর কি, এটা আমার উদ্দেশ্য। আপনার কত বছরের কোর্স বাকি? আমার ইন্টার্নশিপ সহ আর 3 বছর, ঠিক আছে। ইন্টার্নশিপ সহ আর 3 বছর আছে। আসো, এটা লিখছো? আচ্ছা তুমি বলো, এই প্রোফেস প্রো মেটাফেস এই দুইটা স্টেজে তুমি কোনো কিছু বুঝো না, এরকম কোনো কিছু আছে? বুঝছো? যেহেতু আমরা অ্যানিমেশন দেখছি অথবা ভালো করে বুঝতে পারছি, আমরা সব কিছু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। যখন হার্ট করবো হার্টও দেখবা, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো যে যারা তোমাদের এগুলা বলে, ঠিক আছে, যে হার্টের মধ্যে তুমি কিছুই না, হার্টের মধ্যে রক্ত আছে, কেউ নেই, ঠিক আছে। এখানের মধ্যে খালি প্রকোষ্ঠ আছে আর হার্টের মধ্যে রক্ত, ওইটাও দেখবো আমরা, অপারেশনও দেখবো এখানের মধ্যে, ঠিক আছে। যে কিভাবে আমাদের, আবার রিয়েলটা দেখাবো না, ভয় পাও না, অ্যানিমেশন দেখাবো যে কিভাবে এনজিওপ্লাস্টি করতেছি, কিভাবে আমরা কিভাবে এই যে রিং পরে না, অনেকজন মনে করে যে হাতে রিং পরে, চিন্তা করো এটাও যে ওই রিং না, ঠিক আছে। ওই রিংটা কিভাবে পরাইতেছে এটাও আমরা দেখবো, এখানে আমাদের সব কিছু মধ্যে রেডি আছে। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমি আগে কেন দেখাই না জানো? আগে তুমি জিনিসগুলো মাথার মধ্যে নিলে যখন তোমাকে আমি দেখাবো তুমি রিলেট করতে পারবে যে কিছুক্ষণ আগে তো এই জিনিসটা শুনলাম, তার মানে এটা এইভাবে হচ্ছে, ঠিক আছে। পড়ার ওই হচ্ছে এরকম, আগে দেখাই ফেললে দেখবা তুমি অনেক কিছু বুঝতেছো না, আগে পড়বা জিনিসগুলো সম্পর্কে জানবা, পরে দেখবা সব কিছু রিলেট হচ্ছে। আচ্ছা, এরপর আসো পরবর্তী জিনিসটা দেখি। তুমি কমপ্লিট হয়ে পড়তেছো, এটা পরের জিনিস দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এরপর আসো আমাদের মেটাফেজে, বারবার অনেকবার বুঝাইছি মেটাফেজ মানে কি। মেটা শব্দের অর্থ হচ্ছে কি মাঝে, মেটা শব্দের হচ্ছে মাঝে, আর ফেজ মানে হচ্ছে দশা। কি হচ্ছে এখানের মধ্যে তুমি যদি খেয়াল করো, সব ক্রোমোজোম কোথায় চলে আসছে? বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসছে, ঠিক আছে। তো কি লেখা আছে এখানের মধ্যে? যে ক্রোমাটিড বিষুব অঞ্চল বরাবর চলে আসে। এক নাম্বার, ক্রোমাটিডগুলো সম্পূর্ণ খাটো এবং মোটা হয়। আমি আজকে লিখে রাখার রিজন হইতেছে কি এগুলো লিখতে অনেক সময় লাগতো, ঠিক আছে, তোমাদের বুঝাইতে তাহলে বেশি সময় লাগবে এই জন্য। এরপর দেখো নিউক্লিয়ার এনভেলপ, সবথেকে স্টার পয়েন্ট কোনটা? সবথেকে স্টার পয়েন্ট কোনটা? যেটা, ঠিক আছে। কি স্টার পয়েন্ট কি? যে এখানের মধ্যে আমার নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ কোনো কিছু আর বাকি থাকে না। শুরু হয় কোন জায়গায়? প্রোফেজে। সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় কোন জায়গায়? মেটাফেজে, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে দেখো মেটাফেজের শেষে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জায়গা, সেটা হচ্ছে কি বলছে দেখো, যে মেটাফেজের শেষে আমার ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে যায়। অনেকজন মনে করে যে এই বিভক্তটা এনাফেজে হয়, আসলে এনাফেজে হয় না। মেটাফেজ শেষের সাথে সাথে এই সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হয়ে যায়। এনাফেজে কি হয়? এই সেন্ট্রোমিয়ারগুলো আস্তে আস্তে কি হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পর ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মেরুর দিকে চলাচল শুরু করে দেয়। বিভক্ত হয় কোন জায়গায়? মেটাফেজের ভিতরে। মেটাফেজের শেষে সর্বলাস্ট যে কাজটা হয় সেটা হচ্ছে কি, সেন্ট্রোমিয়ার বরাবর আমার ক্রোমোজোমগুলো ভেঙে যায়। এনাফেজ দশাতে কি হয়? ভেঙে যাওয়ার পরে মেরুর দিকে দেখো আস্তে আস্তে কি অগ্রসর হচ্ছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, কিভাবে অগ্রসর হচ্ছে? কোন জিনিসটা আগে, বাহু আগে নাকি সেন্ট্রোমিয়ার আগে? ওই জিনিসটা কি কি বলা হয়? সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে যায়, মানে সেন্ট্রোমিয়ারটা আগে থাকে, বাহুগুলো কোন জায়গায় থাকে? মানে হচ্ছে কি সেন্ট্রোমিয়ার আগে থাকে, মানে অগ্র সামনের দিকে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে, পিছন দিকে হচ্ছে বাহুগুলো থাকে, ক্রোমাটিডগুলো। এভাবে কোথায় চলে যায়? মেরু অঞ্চলের দিকে চলে যায়, উত্তর এবং দক্ষিণ মেরু আমরা যেভাবে চিনি। কোষের থেকে কোষের কোনো উত্তর মেরু দক্ষিণ মেরু মানে দুইটা পোল আর কি, খালি নর্মাল উত্তর মেরু দক্ষিণ মেরু না। এরপরে দেখো এখানে লিখে রাখছি যেটা মানে এমসিকিউতে আসবে, হলো কি মানুষের ক্ষেত্রে কোনটা নাই? টেলোসেন্ট্রিক কোনো দশা নাই। এখন VALJI আসলে দেখতে কিরকম লাগে এটা আমরা একটু দেখি আসো। এইগুলা জিনিস তো তোমরা পড়ছোই, বলো আমাকে বলো। এটা যদি আমি এভাবে যদি আঁকি তাহলে বলো এটা কিরকম হবে? এরকম যেটা আছে এটা কি হবে? ভি এর মতো,
ঠিক আছে? এল এর মতো কিরকম এভাবে ভাঙছে এভাবে ভাঙছে এল এর মতো। ভাই এইভাবে ক্লাসে এগিয়ে দিয়েছিলাম, শিখতে স্যার কেটে দিয়েছে, ভালো করছে। কেন কেটে দিবে? পুরো এরকম গোল গোল দিয়ে ওনার কাছে গেছি বুঝতে, উনি কি কিভাবে দিছিল দেখাও তো আমাকে, কিভাবে দিছিল, কেন কেটে দিবে? তো এইটাই তো পর ক্লাস থেকে আইডিয়া করছে সেম ওয়ে থেকে এরকম দিচ্ছে, এখানে একটা দিচ্ছে, তারপর দিয়ে দেওয়াতে এরকম দিয়েছে। যুক্ত, এটা তো যুক্ত থাকবে না। করতে করতে সেন্টার স্প্রিং লোড কিন্তু ভাগ হয়ে গেছে না, এখানের মধ্যে এগুলা কোনো কিছু থাকবে না তো, স্প্রিং লোড কিন্তু ছিঁড়ে যাবে, ছিঁড়ে যায় দুই পাশের দিকে চলে যাবে। ওই এইটাই এরকম জল করে দিচ্ছে দেখে আমি এখানে দিয়ে দিছি। তুমি হচ্ছে তুমি নরমাল এভাবে যদি আঁকো, এভাবে কেটে দিছে। এগুলা তুমি যেভাবে দিছো ছবি সব ঠিক আছে, কিন্তু এই ইয়াটা আর থাকবে না। আমি তোমাকে বলি এটা কি হবে ব্যাপার, আচ্ছা এখানে দেখে তাহলে ভালো করে হবে। দেখো তোমরা মনে করতেছো কি এটা কি হবে, এই যে এখানে চিত্র আছে না, এটা কিন্তু এইভাবে হয়ে যাবে। দেখো এনাফেজ দশার মধ্যে এই সেন্ট্রোমিয়ারের কানেকশনগুলো কিন্তু আর থাকবে না। আগে যুক্ত ছিল না তন্তুগুলা, মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাওয়ার সময় কি হবে দেখো, মেরুর দিকে যাওয়ার সময় ভেঙে গেছে, তুমি যেভাবে দিছো ওইভাবে হবে। এটা ধরো যে আমার ভি এর মতো গেছে, এটা হচ্ছে কি এল এর মতো গেছে, এটার মধ্যে আর কোনো কানেকশন থাকবে না, এই দুইটা তন্তুগুলো আসলে ছিঁড়ে গেছে কিন্তু, ভালো করে খেয়াল করো। ভালো ছবি ছিল না ভাইয়া। হ্যাঁ? তখন ক্রোমোজোমগুলো এরকম ছিল, ঘাসের মতো দেখেন, ছবিতে এরকম ছিল, এরকম ছিল ছবি। ওই আমি তো দেখেছি মাঝখানে বুঝছি, ঠিক আছে, তো তুমি এখন এগুলা মিসকনসেপশন দূর করে ফেলো আর কি। দেখো এই দিকে তাকাও, ভি এর মতোটা দেখতে কিরকম হবে, এরকম হবে। এল এর মতো দেখতে কিরকম হবে, এরকম হইতে পারে, আবার উল্টাও হইতে পারে। এগুলা 100% এক একবার এক এক রকম ভেরিয়েশন হবে। যে এর মতো কিরকম হয় দেখি বলো তো, এরকম হয়, এরকম হয়, উল্টা। এল এর মতো, এল এর থেকে একটু উল্টা। ক্রোমোজোম তুমি মনে করছো সবসময় ক্রোমোজোমে বাবু অ্যাকচুয়ালি দেখছো ক্রোমোজোম অনেক হচ্ছে যে কি এলোমেলো টাইপের ক্রোমোজোম হইতে পারে, অনেক ধরনের ক্রোমোজোম হইতে পারে। তুমি যেরকম সুগঠিত ক্রোমোজোম দেখছো এরকম না ক্রোমোজোম সবগুলা। আরেকটা টেলোসেন্ট্রিকটা কিরকম, টেলোসেন্ট্রিকটা এক পাশে থাকেই না, কিছু হালকা একটু অংশ থাকে, অনিয়ন্ত্রিতভাবে বিভাজন হয়ে যায়। এগুলা বললাম তো যে এগুলা অনেক জিনিসপত্র আছে, এগুলা এখন তোমাকে বুঝাইতে গেলে দেখবা যে এখানে বিএসসি করাইতে হইতেছে তোমাকে। তুমি আপাতত তোমার ক্লাস অনুযায়ী বুঝো না, তাইলে তো হইতেছে। ঠিক আছে, এভাবে দিলে তোমার জীবনও কাটবে না। এই স্কুলের হিসাব কি তবে এখন বাদ দাও। আচ্ছা দেখো তো, যেটাকে আমরা বলো এটাকে ইংলিশ বাংলাতে কি বলে দেখি, আনিকা বলো। ভি অংশে যেটা ভাগ হয় যেটাকে আমরা বলতেছি কি মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে কি আসলে বাংলা নাম কি হবে দেখি, বাংলা নাম দিয়ে আসবে, ইংলিশ তো অনেক পড়ছো, বলো কি হবে। মেটা মানে কি, তো মাঝখানে আরো একটু সুন্দর করে বলো। মধ্যবর্তী। হ্যাঁ মধ্যকেন্দ্রিক, ঠিক আছে। এবার হচ্ছে সাব মেটাকেন্দ্রিক। সাব মানে কি উপ, তাই কি উপমধ্যকেন্দ্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি উপপ্রান্ত কেন্দ্রিক। আর টেলোসেন্ট্রিক মানে হচ্ছে কি একদম প্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু লিখে ফেলো, মোটামুটি এগুলাই আর কি। এই চিত্রটা এইভাবে আঁকো আর কি। আমি আঁকছি তো এখানে মধ্যে, আমার আঁকাটাই দেখো, আমি আঁকে বেশি দেখতে নাই। দাঁড়াও আমি এটি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি কোনো কারণ নাই। এটা এই স্লাইড আছে, চিন্তা করে না, এটা কপি করে দিচ্ছি। বুঝাই দিচ্ছি কারণ আসো এখন হচ্ছে আমরা মেটাফেসটা দেখি। মেটাফেসটা কিরকম, ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অঞ্চলে অবস্থান করে।
দেখছো? এই চিত্রটা আঁকাও এভাবে বিশ্ববন্ধুর উপর ক্রোমোজোম দিয়ে, এরপর হচ্ছে ওইখানে যেটা লেখা আছে ওটা লিখে ফেলবা। দেখছো? দেখি প্রিভিয়াস থেকে কিছু কোশ্চেনের অ্যানসার দাও। বারবার কানেক্ট হবে তাইলে। বলো, ক্রোমোজোমের মধ্যে রং দিত কে? ক্রোমোজোমের ভিতরে কালার সৃষ্টি করতে কে? বলো বলো। আচ্ছা, এটা আরো সিম্পল ভাবে বুঝাই দেখো। তোমরা গুগল ক্রোম চিনো না? এটা চিনো? না, সব খালি এখন মেটা না। ক্রোম চিনো? ক্রোম, গুগল ক্রোমের মধ্যে গুগল ক্রোমের লোগোটা কিরকম বলো তো শ্রেয়া? কয়টা কালার আছে গুগল ক্রোমের মধ্যে? ক্রোম শব্দের অর্থ হচ্ছে কালার, ঠিক আছে? তো ক্রোমোজোমে কোন কিছু কালার দিবে কে? ক্রোমোমিয়ার কালার দিবে। ক্রোম মানে কি? রং সৃষ্টি করবে। তুমি গুগল ক্রোমতে চাপ দাও না, তোমরা জানো যে গুগল ক্রোমের নামটা কেন দিছে? এর কালারগুলো একটা জিনিস মিন করতেছে, সেজন্য গুগল ক্রোম দিছে। সব মিলে ভালো হয়। এটা তো এখানে তো তোমাকে তরঙ্গ বর্ণালী পড়াইতেছে না। ওরা কেন দিছে? ক্রোম, দেখো গুগলের নরমাল একটা ব্রাউজার আছে না, ক্রোম। এটা হচ্ছে নরমাল গুগল সার্চ ইঞ্জিন, আর এটা হচ্ছে ক্রোম। দুইটা কানেক্টেড, কিন্তু ক্রোমে বিভিন্ন ধরনের কালার দেওয়ার একটা রিজন আছে। ঠিক আছে? তো ক্রোম, ক্রোম এটাকে নাম কেন ক্রোম দিছে আমি এটা বলতেছি। কেন ক্রোম দিছে কি জন্য? তুমি এখানের মধ্যে সব ধরনের ইনফরমেশন পাওয়া হচ্ছে কি পাবা। যেরকম লাল জিনিসটা রিপ্রেজেন্ট করে কি? নিষেধ, ডেঞ্জারাস, ঠিক আছে? সবুজ কি করে? গ্রিনারি, ঠিক আছে? এরপরে ধরো যে আর কি আছে? হলুদ, হলুদ জিনিস কি কি ডিপিক্ট করে দেখি নাম বলো। বাকি বাকি দুটো তো আলো। না, হলুদ না, হলুদ হচ্ছে শান্ত জিনিস বোঝায়, বুঝতে পারছো? শান্ত। ধরো যে তুমি গুগলকে সার্চ দিলা যে কামিং কিছু হচ্ছে কি দেবো, একদম কামিং কিছু সিনারি ছবি দাও, ঠিক আছে? তোমাকে বিচের ছবি দেবো, সবার প্রথম বিচের ছবি আসবে, ঠিক আছে? এরপরে তো সাদা, সাদা আসলে কি? হ্যাঁ, পিস। সাদা হচ্ছে কি? পিস। দেখো না ইয়ার টম এন্ড জেরি কার্টুন দেখো নাই? টমের যখন জেরির সাথে পারে না, তখন একটা রশির মধ্যে সাদা কাপড় নিয়ে এরকম করে দেখো নাই? কেন দেয় আসলে সাদা কাপড়? মনে হচ্ছে কি আমি স্যারেন্ডার করছি, আমি পিস চাই। আচ্ছা, এটা একশো শেষ। এখন এটা ইয়াটা লেখো, মেটাফেসটা লেখো। কোনো সমস্যা থাকলে বারবার করে বলো, এই জন্য তুমি কিন্তু এটা লিখবা। এখান থেকে যা লিখে নিয়ে যাচ্ছো এটাই কিন্তু লিখবা পরীক্ষার মধ্যে, ঠিক আছে? যেখানে আসুক পরীক্ষা এটা লিখবা। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমি এখানের মধ্যে লিখে দিছি। আচ্ছা, ওই চিত্রটার নিচে এই জিনিসটা লেখো। মেটাফেজের ক্ষেত্রে টেলোফেজ, এনাফেজ আমি লিখতেছি, আবার আঁকাইতেছি এনাফেজ, তারপর তুমি এখানে লিখে দাও। অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক। এখন তোমাকে যদি আমি একটা কথা বলি, দেখবা যে তোমার দুনিয়াদারি এখন উল্টে যাবে, দেখবা। তোমরা জানছো না যে সেন্ট্রোমিয়ার একটাই থাকে, এতদিন দিকে আসছো। এখন আমি যদি বলি যে সেন্ট্রোমিয়ার একটা থাকে না, অনেক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারও থাকে না, বিশ্বাস করবা? করবা যে আমি বলছি সেজন্য বিশ্বাস করো। দেখছো? বলো এগুলাকে কি বলে দেখি বলো তো। হ্যাঁ, অ্যাবনরমাল না, ডাইসেন্ট্রিক আছে, তারপর হচ্ছে ট্রাইসেন্ট্রিক আছে, অনেক, মানে এটা দেখাবো, বই থেকে দেখাবো, তাহলে বুঝতে পারবে। বলো, দেখতেছো না? তো তোমাদের অনেক কিছু এলোমেলো হয়ে যাচ্ছে না, যে একসাথে কত সুন্দর করে পড়ে আসছিলাম, মনে করছি এটাই তো দুনিয়া। হ্যাঁ, আমি বলছি যে এখানে বিভক্ত হয়, আর এখানে হচ্ছে সরে যায়। বিভক্ত এখানে হয়ে গেছে, মানে ভেঙে গেছে। সেন্ট্রোমিয়ার এখানে ভেঙে যায় মাঝখান দিয়ে, কিন্তু সরে যায় কোন জায়গায়? এনাফেজের মধ্যে যায়, ঠিক আছে? এই কথাটা ভালো করে ফোকাস করে লিখবা, ঠিক আছে? এটা যেটা লিখছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নরমালি কিন্তু কি বাহু আগে যাবে না, সব সময় সেন্ট্রোমিয়ার আগে যাবে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে ক্রোমাটিডগুলো দুই পাশে চলে যাবে, মানে সেন্ট্রোমিয়ার মাথাটা আগে থাকবে, পিছন দিকে বাহু থাকবে, দুই পাশে খেয়াল করো। দেখছো যে মাথাটা আগের দিকে, ঠিক আছে? মাথাটা আগের দিকে, বাহুটা হচ্ছে পিছনের দিকে, দুই মেরুর দিকে অগ্রসর যখন হচ্ছে। কথাটা একটু ভালো করে লিখো, লেখো, টাইম নিয়ে লেখো, সমস্যা নেই।
লাস্টে হচ্ছে আমাদের অ্যানাফেজ আর টেলোফেজ, আমাদের মাইটোসিস শেষ। বলো এটা আমরা যেটা করতেছি এটা আসলে কি করতেছি দেখি বলো তো। এখন ধরে আমরা যে যে বিভাজনটা করতেছি সেটা কিসের বিভাজন করতেছি? কিসের বিভাজন করতেছি? ক্রোমোজোমের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। এরপরে কি শুরু হবে? টেলোফেজে কি শুরু হবে? সাইটোকাইনেসিস। কে ক্রোমোজোম বিভক্ত হওয়ার পরে শেষ আমার হচ্ছে যে আস্তে করে সেন্টোমিয়া তোমার সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যাবে, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলি। কারো কোনো কিছু বোঝার সমস্যা থাকলে সাথে সাথে বলে দেবো, কোনো সংকোচ করার অবকাশ নাই এখানে। অপরাজিত কি ঘুরতে চলে গেছে নাকি শ্রেয়া? আচ্ছা। করো একটু মজা করো, আমি তো এমনি মজা করে বলছি তোমাদের, এত ভালো রেজাল্ট হচ্ছে মজা করবো না, আমি একটু তোমাদের রিয়েলিটি চেক দিলাম আর কি। দেখো এখনো সামনে অনেক কিছু। 60 লাখ মানুষ আন্দোলন নামবে। ওর নামে কি ভাই? তুমি পরীক্ষার খাতা সাদা রেখেছো, তোমাকে কি ভরে ভরে নাম্বার দিবে? বলো। দাবি করবে বেস মার্কিং। আরে শোনো তুমি দুই দুই যখন তুমি ভালো করে পড়তেছো ধরো, ঠিক আছে, যখন দেখবে যে কেউ না করে ভালো মার্ক পাইতেছে তখন তোমার এটা বাজে লাগবে, তোমার কষ্টের তখন দাম দেওয়া হবে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ঠিক না, যে পড়ে সে পাবে না শেষ, ঠিক আছে না? তুমি এত কষ্ট করে রাত জেগে পড়ালেখা করছো, তোমার মতো সে নাম পাইতেছো না পড়ে, হইল না তো তাইলে। মেয়েদের মতো ছেলেরা যদি এত ফোকাস করতে পড়ালেখা নিয়ে বুঝতে পারছো, তাহলে ওটা তো বলতেছে পোলাপান তোমরা তোমরা তোমাদের মতো এত সুন্দর মানে কোনো জিনিসের প্রতি ফোকাস ছেড়ে দেয় না, ছেলেরা অনেক তাদের ডিস্ট্রাক্টেড হয়ে যায়, মনে করে একদম খুব মনোযোগ দিয়ে বসে যায় আমি এখন পড়বো, খালি একটা কল দিবে যে আর খেলতে যাবো শেষ, ওর ওই মোটিভেশন বাইরে হয়ে যাবে শরীরের ভিতর থেকে যে না আমার এখন খেলা গুরুত্বপূর্ণ পড়া থেকে বেশি। আচ্ছা এখন দেখো এখানে একটা জিনিস লিখছে 2n2n, কেন 2n2n লিখছি? কি জন্য? কি সম ক্রোমোজোম কি দুই পাশে গেছে, এজন্য আমরা 2n2n লিখছি এখানে। আচ্ছা এখানে লেখা শেষ হলে আমাকে বলো, এরপর আমরা একটু অ্যানাফেজের জিনিসটা দেখে দিই। কি আমাকে বলো কি সে? আচ্ছা এই জন্য বলতেছো মানে কম্পাস ছাড়া গোল লাগাইতেছে সেজন্য প্রাইম ফ্লেক্স নিতেছো। আচ্ছা বেশি বাসায় যা মারামারি করে এখন লেখো যাও, তোমরা দুজন ভালো, তোমাদের আল্লাহ মিলে দিছে, তোমরা যে কলেজে একসাথে পড়বা তোমাদের সঙ্গী হবে আর কি, ভালো হয়েছে ভালো হয়েছে, নাহলে এগুলো দূরে কলেজ হইলে অনেক ঝামেলা, বুঝছো? আমরা তো বিয়ে নিয়ে ভর্তি হয়ে যাচ্ছি, রেজাল্ট ভালো হবে। ওগুলা ভাই তোমাদের আমার ফ্রেন্ডরা সার্কেলের মধ্যে অনেক মেয়েরা বলতো, ওই যে তোমাদের মৃত্যুর কথা বললাম না, ভাব নেই হ্যাঁ ভাই পরীক্ষা অনেক খারাপ হয়েছে, ওদের পরীক্ষা খারাপ মানে হচ্ছে 98% মার্ক, ঠিক আছে, শিট সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে, ঠিক আছে, আমাদের আমরা 50% মার্ক পেয়ে অনেক খুশি। বললাম কথা বললাম আর কি, শোনো সব সাবজেক্টে তো আমি তো পারফেক্ট না, যেমন বাংলার কথা বলো না, বাংলা আমি টানাটানি ক্লাস পেয়েছি তো। পাস করা বিশেষ ক্যাডারের সমান। ব্যবসা করবো, ব্যবসা কিসের এগুলো করলে? চাকরি করো, আমার চাকরি পছন্দ না ভাই। আর শিক্ষা ব্যবসা, হ্যাঁ শিক্ষার শিক্ষা আমি কই শিক্ষার ব্যবসা, আমি তো এগুলো ব্যবসা না, আমার ব্যবসার মডেল আলাদা ভাই, এগুলো না। ওষুধের ভালো ভালো বলছো তো, নাম দিব অম্লান অম্লান ফার্মেটিক্স। একটা ছোট কোম্পানি দাঁড়াইলে আমি টিকতে পারবো না ভাই, মানে অনেক বড় বড় বাঘা বাঘা ফিশ আছে, বুঝতে পারছো? সব থেকে বড় বাংলাদেশে তোমাকে ব্যবসা করতে দিবে হচ্ছে স্কয়ার। স্কয়ার তোমার কোনো ব্যবসায় করতে দিবে না, স্কয়ার কোম্পানি ছিল না ওষুধ খাও। আগে পেটেন্ট নিয়ে নিবে আপনার। না না আমি পেটেন্ট দিয়ে দিব, সমস্যা নেই, পেটেন্ট মানে করাবো না, বুঝো? পেটেন্ট মানে বুঝো? পেটেন্ট মানে তুমি একটা আইডিয়া পাইছো, ঠিক আছে, এই আইডিয়াটা তোমার নামে রেজিস্টার করে দিবা, ঠিক আছে, ওখানে ওই আইডিয়া যদি কেউ ব্যবহার করে তোমার টাকা দিবে ফ্রি ফ্রি, অনেক মজা না? হ্যাঁ চিন্তা করো তো এরকম। আমাদের আমার হচ্ছে আইনস্টাইনের পরে সব থেকে ভালো যদি কোনো বিজ্ঞানীকে লাগে সেটা হচ্ছে কি কে ছিল? কেউ টেসলা ছিল, নিকোলা টেসলা। চিনো নিকোলা টেসলাকে? চিনো ভাই? উনি যে কি মানুষ ছিল ভাই, যদি ঠিকভাবে যদি ফান্ডিং পাইতো, যদি সরকারের
মনে করো যে ওয়াইফাই এর মতো আমরা এখন কি পাইতাম, বিদ্যুৎ পাইতাম, এত কাকের বাসার মতো কোনো লাইন থাকতো না, আমাদের কি ঠিক আছে। ও অলরেডি ওই ওই তোমার লন্ডনের রয়্যাল সোসাইটিতে এটা দেখাইছিল অলরেডি, ওর শরীরের ভিতর থেকে প্রায় 10,000 ভোল্টের কারেন্ট পাস করে দেখাইছিল ওয়্যারলেসের মতো, চিন্তা করো। তো এই জিনিসগুলো কি শুধুমাত্র কি এই যে বললাম না যে অন্যান্য কোম্পানি তোমাকে ইয়ে করতে দিবে না, হাইড্রো ইঞ্জিন বানাইছে, অনেক কিছু বানাইছিল, এগুলো মানুষের ব্যবসা রুট হয়ে যাবে সেজন্য আর কি করতে পারে নাই। তখনকার বড় বড় কার ব্র্যান্ডগুলো এগুলো হচ্ছে কি করছে, নিশ্চিন্ত করে দিচ্ছে, যেরকম বিএমডাব্লিউ ছিল, এরপরে ধরো যে ম্যাকলারেন, এগুলো গ্রুপ অনেক বড় বড় গ্রুপ। হ্যাঁ, টেলোসেন্ট্রিক প্রান্তকেন্দ্রিক সূত্র। কি টেলোসেন্ট্রিকের টেলোসেন্ট্রিক দেখতে এরকম, হ্যাঁ প্রান্ত না, হ্যাঁ প্রান্ত কেন্দ্রিক আর কিছু না, এরকম দেখতে পারো, ঠিক আছে, হালকা হালকা একটু ইয়ে থাকে মাথার মধ্যে। এই টেলোসেন্ট্রিক জিনিসটা মানুষের হয় না। আচ্ছা, এটা লিখছো, এখন আসো আমরা অ্যানাফেজের চিত্রটা কি, এরপর এই জিনিসটা লিখবা, যা যতটুকু তোমার এই জিনিসটা কিন্তু একবারে আসবে, কথা বুঝো। তোমাকে মাইটোসিসের ধাপগুলো ব্যাখ্যা করতে বললে তুমি পয়েন্ট আকারে লিখবে, যে বই লিখছো না, একটা চিত্র দিবা, পয়েন্ট দিবা, একটা চিত্র দিবা, পয়েন্ট দিবা, শেষ। সবসময় চারটা বলবো, ওগুলোকে অ্যানাফেজ, তোমাকে একটা সবথেকে বেশি আসে কোনটা, তোমার মেটাফেজ আর অ্যানাফেজ। মেটাফেজ আর অ্যানাফেজটা বেশি আসবে, এই দুইটা ধাপ ব্যাখ্যা করতে বললে তুমি চিত্র দিবা, ব্যাখ্যা এই তোমার ইয়া দিবা, পয়েন্টগুলো দিবা, চিত্র দিবা, পয়েন্টগুলো দিবা, শেষ, আর কিছু লাগবে না। যদি মনে করো যে না ভাই আমি আরো দিব, আমি আরো ফ্লেক্স করবো, করো, সমস্যা নেই, ঠিক আছে, যত ইনফরমেশন জানো দিয়ে দিবা। আচ্ছা, এরপর আসো আমরা ইয়ার চিত্রটা আঁকি। ঠিক আছে, আমি চারটা করে দেখে দিলাম, বিলির নাম দেখে। দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে ক্রোমাটিড গুলো মেরুর দিকে যায়। এঁকে ফেলো। দেখো এটা কিন্তু যুক্ত করে দিব না, আমার সেন্টিওল এই তোমার স্পিন্ডল তন্তুগুলো কিন্তু খুলে যায়, ঠিক আছে, এই আনিকে দেখো এগুলো কিন্তু খুলে গেছে, এটা কিন্তু যুক্ত না, বুঝতে পারছো, যুক্ত থাকবে না, এখান থেকে ভেঙে যেখানে বরাবর ছিল এখানে আমার সেন্ট্রোমিয়ারগুলো ভাঙবে, তন্তুগুলো ছিঁড়ে দুই পাশের দিকে চলে আসবে। চিত্রটা আঁকছো, এটা চিত্র আঁকছো, রিয়েল যে আঁকো। দেখা আঁকো হুম শেপগুলো দেখা যায় কি শেপ? রিয়েল যে আচ্ছা, শেপগুলো দেখে দিচ্ছি। এটা হচ্ছে যে তোমার ভি এর শেপ, এল এর শেপ, জে এর শেপ, আর এর শেপ, ঠিক আছে, শেপগুলো দেখে দিন, ব্যবহার লিখে দিন কোনটা কোন শেপের মধ্যে আছে।
কলেজে আবেদন নিয়ে কোনো নোটিশ দিছে তোমাদের? যে টিচারের ফেসটা দেখ হুম? টিচারটা হেডো বাট বোর্ড চ্যালেঞ্জে কি নাম্বার হুম? কমে যায়? হুম? বোর্ড চ্যালেঞ্জে নাম্বার কমার কোনো সুযোগ আছে? নাম্বার কমাবা? আমার তো মাথায় রয়েছে। কমবে না, তোমার নাম্বার কোনো কম হয় বাড়বে নাহলে সেমই থাকবে। কেন তোমাদের কি কনফিডেন্স লাগতেছে? আমরা ইংলিশে মার্কস কাটছি, ইংলিশে আমরা এত জানি না। 74 পেয়েছি, 174। আমার গ্রামারে 6 গেছে আর ফার্স্ট পেপারে 4 গেছে। তা আমরা রাইটিং এর নাম্বার দেয়নি আর কি। ভাই স্কুলে আমি 10 এ 10, 9 এ 8 পেয়েছি। স্কুল বাদ দিয়ে ভাই অভ্যাস আমার অনেক ভালো লাগতেছে হ্যাঁ। যে মাঠ দিতেই চায় না। আপনি তো জানেন আপনি কাটেন। ঠিক আছে, আমি তো ওটা বললাম, আমাদের তো ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে কাটানো হবে। আমি কাটছি এখন, তা আমরা হচ্ছে যে মাঝে মধ্যে সময় করে যাই। ইন্টারে কথা কাটেন। হ্যাঁ। ইন্টারে খাতা কাটে সেজন্য তোমাদের বলছি যে তোমাদের অবস্থা তখন আমি ভালো করে জানতে পারি আর কি। যেরকম আমি এগুলা পরীক্ষার খাতা কাটছি না, তোমার হচ্ছে বাইরেতে পরীক্ষা, তো ওইখানের মধ্যে তোমাদের বলছি তো মেয়েরা অনেক ভালো লাগে, কিন্তু সবাই আবার ভালো লাগে না। তো ওইখান থেকে দেখি বোঝা যায় যে কি কত করছে। বিশেষ করে তোমাদের এই যে চট্টগ্রাম কলেজে কিছু মেয়ে আছে, ওরা এত সুন্দর করে লেখে যেখানে আমাদের কলমই বসানো যাবে না, এরকম। তুমি চিন্তা করো, একই লেখা অন্যরাও লেখে, কিন্তু কি ঠিকভাবে তুমি দুইটা খাতা দেখলে তোমার মনে হবে যে এখানে নাম্বার দেন, এখানে নাম্বার, তুমি নিজে বিবেচনা করতে পারো। ঠিক আছে, ওইটুকু টাইমের মধ্যে ওই চিত্রটা ও পেন্সিল দিয়ে আঁকছে, নাম্বার এই করছে, সুন্দর করে ব্যাখ্যাও দিছে, ও কেমনে পারছে বলে? ও যদি পারে অন্যজন পারবে না? স্ট্রাকচারাইজ সবার প্রথমে আগে তোমার বেসিক দিয়ে পড়তে হবে। তুমি যখন জানো যে হ্যাঁ এটা তো এটা এরকম হইতে পারে। তোমাদের এখন সমস্যা হচ্ছে কি, এসএসসি থেকে একটা ফিক্স মেমোরি নিয়ে আসছো, ঠিক আছে? তোমরা এখন স্ট্যাটিক মানে কি, ডিসি ভোল্টেজ, ঠিক আছে? ব্যাটারি থেকে যতটুকু আসবে এতটুকুই। এসি হইতে হবে। এসি মানে কি, তোমার সময়ের সাথে সাথে জিনিস নিজেকে পরিবর্তন করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, ডাইনামিক হতে হবে। অল্টারনেটিং কারেন্ট না, বুঝো? এত যখন শুনছো যে দিক কেমনে দিক পরিবর্তন করে, খালি তো শুনছোই। কেমনে কাজ করে জানো? টর্চে দেওয়া আছে ও খালি কোনো কিছু হইলে হাত উঠে বলা আসে অসুবিধা আছে। আচ্ছা, তোমাকে আমি বলি তো, ইলেকট্রিক আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য দেখি, বলো তো দেখি। তোমরা না পড়ছো ফিজিক্স? কি করছি? ইলেকট্রিক আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কি? সবার থেকে কই নিবি? হ্যাঁ, সবার থেকে। না পড়ো, এমনি এই দুটা জিনিস বুঝো না? চলো ধরে কই নিত? ছিল না 8 এ 7 এ কোনো জায়গায় পড়ো না? ইলেকট্রিক ইলেকট্রনিক্স পড়ছো না? একটু হলেও তো পড়ছো। যদিও করছি না, আমি ভুলে গেছি। আচ্ছা, আমার এমনি দুইটা আলাদা জিনিস কিনা, এটা আগে বলো। হ্যাঁ, নিশ্চয়ই। না, আমাদের আলাদা না হইতো না, এটা তো বুঝতেছো। আচ্ছা, ইলেকট্রিক জিনিস হইতেছে কি, তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে দুইটা অ্যানসার দিবা, তাহলে দেখবা যে চুপ হয়ে গেছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল জিনিস তৈরি হয় পিওর কন্ডাক্টর দিয়ে। কন্ডাক্টর মানে হচ্ছে কি, পরিবাহী। যেরকম এই যে ফ্যান, আমাদের এই নরমাল ফ্যান, এগুলো কি দিয়ে পেঁচানো? মোটর, তামার তার দিয়ে পেঁচানো না? ভিতরে দেখছো না? দেখছো তো? এখানে তো রেল বিটে গেলে দেখতে পারবা। ঠিক আছে, এগুলাকে বলে ইলেকট্রিক। এগুলো হচ্ছে ডাইরেক্ট কন্ডাক্টর, মানে এটার মধ্যে কোনো হালকা হালকা একটা রোধ আছে, বাকি পুরো হচ্ছে পিওর। তোমার কি করবে, সব সময় তোমার হচ্ছে ইলেকট্রন প্রবাহ করবে। ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি তোমার হচ্ছে যে মনে করো যে আমরা বলি না ইলেকট্রনের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়। বিষয়টা হচ্ছে যে এটা ব্যাখ্যা করছিল সে ভুলভাবে ব্যাখ্যা করছিল। এখন জিনিসটাকে পুরো পরিবর্তন করতে হবে, পুরো ওয়ার্ল্ড সিস্টেমের যত ইলেকট্রিক্যাল জিনিস সব কিছু পরিবর্তন করতে হবে। সেজন্য ওরা কি করছে, এই কত সংখ্যাটা এইভাবে দেখছে আসলে। ঠিক আছে, সেজন্য প্লাস মাইনাস যে ব্যাখ্যা দিছিল প্রথমে, ও হচ্ছে উল্টা পাল্টা করে দিছিল। এই কারণে হচ্ছে আমরা এখন উল্টা করে করতেছি যে ইলেকট্রনের বিপরীত। আসলে এরকম বিষয় না। ভোল্টেজ কি হাই থেকে লোতে গেলে তখন কি ইলেকট্রিক তৈরি হবে। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, যেটা তোমার যে কোনো ধাতু হতে পারে। ধাতু কি সবসময় ইলেকট্রিক মানে তড়িৎ প্রবাহ করবে। সেমি কন্ডাক্টর চেনো? সেমি কন্ডাক্টর মানে কি, ও হচ্ছে কি হালকা হালকা তড়িৎ প্রবাহ করবে। ঠিক আছে, সবসময় তড়িৎ প্রবাহ করবে না। তো এই জিনিস দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি আমাদের ইলেকট্রনিক্স। কোনটা? এটা তুমি যে ফোন ইউজ করো, ফোন যে ভিতরে একটা সার্কিট দেখো না সবুজ কালারের, এখানের মধ্যে কি দিয়ে তৈরি করে? সিলিকন দিয়ে তৈরি করে। এটা সিলিকন কি বলছো না, সেমিকন্ডাক্টর সিলিকন হচ্ছে পিওর ধাতু না? কি বলো, সিলিকন পড়ো নাই? সিলিকন কি ধাতু নাকি অপধাতু? অপধাতু। ঠিক আছে, সেজন্য কি হচ্ছে একদম ধাতুর মতো আচরণ করে না। ইলেকট্রনিক্স জিনিসগুলো তৈরি করে, ইলেকট্রিক ঘড়ি বলো, ঠিক আছে, স্মার্ট ওয়াচ বলো, যা যত ধরনের ইলেকট্রনিক্স আইটেম আছে। ধরো যে তুমি ইয়ার যেতেছো, ফ্রিজের কথা চিন্তা করো, ফ্রিজ কি বলো? হ্যাঁ, ফ্রিজ কি দেখি বলো তো? ইলেকট্রনিক্স, ফ্রিজ বলো, এসি বলো, এগুলো সব হচ্ছে মিশ্রণ। মানে কি ইলেকট্রিক্যাল জিনিসও আছে,
ইলেকট্রনিক্স জিনিসও আছে ভিতরে সব কিছুর মধ্যে। দেখো এখানে ডিজিটাল যে লেখা আছে যে টেম্পারেচার কত 20 ডিগ্রি সেলসিয়াস, এই জিনিসটা যে মনিটর, এটার পিছনে একটা কি আছে সার্কিট আছে, যে সার্কিটটা কি দিয়ে বানাইছে তোমার ইলেকট্রনিক সার্কিট দিয়ে বানাইছে, সেমিকন্ডাক্টর দিয়ে বানাইছে। এগুলা এখন কেন বলতেছি, কিছুদিন পরে আসবে তোমাদের, এখন বুঝবা কত ধানে কত কই, ঠিক আছে? দেখবা কি কি আছে, প্রথমে পড়বা কি স্থির তড়িৎ, এরপরে মাথা খারাপ করার জন্য পড়বা কি চলতড়িৎ, এরপরে কি পড়বা ম্যাগনেটিজম, সব থেকে কঠিন চ্যাপ্টার এইচএসসির ভিতরে। কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ডকে কাজে লাগে, কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এগুলা এই তড়িৎ ফ্লাক্স কি নাম শুনছো এগুলো কখনো? তড়িৎ ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স নাম শুনছো? শুনছো কি একটা লিটার বোঝায়, কি ফ্লাক্স বোঝায়, চা খাওয়ার ফ্লাক্স না, এগুলো না। দেখো তোমাদের জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমি জেনুইনলি চাই যে তোমরা জিনিসগুলোকে ভালো করে পড়ো, দেরি করিও না। বায়োলজি থেকে কেমিস্ট্রি ফিজিক্স বেশি গুরুত্বপূর্ণ। তোমার যদি সাজেশন লাগে ভাই কই থেকে পড়বো না পড়বো, আমাকে মেসেজ দিয়ে আমি বলে দেবো এই ইউটিউব চ্যানেল ফলো করো। আমি সময় থাকলে আমার যদি এখন যদি যদি মনে করো যে আমার পড়ালেখা শেষ, বাইরে যা প্রিপারেশন দিতেছি, আমার অনেক টাইম, আমি পড়াইতাম তোমাদেরকে, ঠিক আছে, নর্মালি পড়াইতাম, কিন্তু এখন সময় নেই। আর তুমি এগুলাতে সমস্যা ফেস করবা, 1000% সমস্যা ফেস করবা, অনেক কঠিন বিষয়গুলো, ঠিক আছে? তো বায়োলজি থেকে কেমিস্ট্রি ফিজিক্সে বেশি গুরুত্ব দাও, এগুলো তোমাকে কেউ বলবে না, বারবার বলতেছি, বারবার করে বলতেছি, ঠিক আছে? এগুলো তোমাকে কেউ বলবো না, জিনিসগুলো আমি সতর্ক, তোমাকে আমি যেভাবে রিয়েলিটি দেখাইতেছি এখানে, এখানে কেউ এরকম তোমাকে জীবনে বলবো না। ও তোমাকে নর্মালি তুমি যে সাবজেক্ট পড়াতে গেছো তোমাকে বলবে শেষ, দিন শেষে তুমি ফার্স্ট ইয়ার দেখবে কি চোখের পলকে চলে গেছে, ও দেখবে কয়দিন পরে বড় আপু হয়ে গেছে, তুমি বড় আপু হয়ে গেছো, কিভাবে সেকেন্ড ইয়ারের আপু হয়ে গেছো। জানুয়ারি আগে মাসে জানুয়ারি মার্চ আস্তে আস্তে তোমার কি সেকেন্ড ইয়ার উঠে যাবে, বিশ্বাস করতেছো না আমার কথা, উঠে যাবে। সর্বোচ্চ হলে মার্চে তোমাদের কি হবে, ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, এত তাড়াতাড়ি তোমাদের এই। তারপরে তোমার আগস্টে বা সেপ্টেম্বরের দিকে প্রি টেস্ট হবে সেকেন্ড ইয়ারে, ডিসেম্বরের মধ্যে জানুয়ারির মধ্যে টেস্ট হবে, এপ্রিলের মধ্যে এইচএসসি হবে 2028 সালে, ঠিক আছে? তো ভাই নেওয়ার সুযোগে থাকলে আর পড়ালেখা করো না, তোমরা যেটা করতেছো সেটা সবচেয়ে পারফেক্ট, খালি এই সাবজেক্ট না বাকি সাবজেক্টগুলো ভেবে করে রাখো। কলেজ শুরু হওয়ার আগে যদি মিনিমাম 30% 40% সিলেবাস শেষ করে রাখতে পারো, অনেক ভালো আগে থাকবা। কলেজের পরীক্ষা গোষ্ঠী দাও, আমি পরীক্ষায় দিই না, আমি ফার্স্টে মিডে পরীক্ষায় 2 দিন ঘুরতে গেছিলাম, চিন্তা করো আমি পড়াইতেছি কি জুলজি বায়োলজি পরীক্ষায় দিই নাই, ডিসি পার্কে ঘুরতে গেছিলাম, চিন্তা করো, সুন্দর করে রেডি হয়ে পরীক্ষায় দেয় নাই, ঘুরতে গেছিলাম, ভালো লাগতেছিল না। সত্যি কথা বলতেছি, মিড পরীক্ষায় মানে ফার্স্ট ইয়ারে মিড পরীক্ষায়, আমি ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি নাই, কিন্তু তোমাদেরকে বলতেছি কি, বলতে ভাই আপনারা আপনার মধ্যে হিপোক্রেট দেখি নেই, আপনি নিজে পড়েন না, আমাদেরকে বলতে পড়তে। সবাই তো মনে করো যে এরকম না, ঠিক আছে? আমরা ধরো যে গ্রুপ ওয়াইজ পড়তাম একসাথে, সেজন্য আমাদের এই জিনিসগুলো কভার হয়ে যেত না। আমার সেকশনের কতগুলো মেয়ে ছিল মানে ইয়াতে সিটি কলেজে, তো ওরা অনেক হেল্প ছিল, আমার প্র্যাকটিক্যাল লিখে দিছে, বুঝাই এমনি এমনি লিখে দিছে, আমি বলছি যে টাকা দিয়ে, না টাকা লাগবে না, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লিখে দিছে, তারপরে হচ্ছে যে জিনিসপত্র বুঝাই দিছে। আমরা এত বেশি মানে ইগনোরেন্ট ছিলাম যে মানে সামনে জিনিস আসে, চিন্তা করো আমরা পরীক্ষা চলতেছে এই সময়ের মধ্যে, তোমার হৃৎপিণ্ড মানে একটা কোশ্চেন আছে তোমার হৃৎপিণ্ডের মধ্যে, তোমার যে মায়োজেনিক নিয়ন্ত্রণ নামে একটা জিনিস আছে, বুঝতে পারছো? নিয়ন্ত্রণ মানে হচ্ছে কি ব্রেন আর হৃৎপিণ্ড কানেক্টেড না, আসলে হৃৎপিণ্ড নিজেই চলে। তো ওই মায়োজেনিক নিয়ন্ত্রণটা এখন আমরা মেয়ে ওইটা হচ্ছে খাতা উঠে গেছে, আমি জিজ্ঞেস করতেছি এটা কি আসলে কি, তো ওইখানের মধ্যে বোঝানো শুরু করছে পরীক্ষার মধ্যে, বুঝতে পারছো? আমার পিছনে মানে কি রোল আমরা কি করছি জানো, তোমরা এটা তোমরা করবা একসাথে, সবাই যখন রেজিস্ট্রেশন করবে, যারা সরকারি কলেজে চান্স পাওয়া, একবারে সবাই রেডি করে একবারে চাপ দিবে, তাদের রোল সিরিয়ালে করবে, বুঝতে পারছো? আমরা কি ইঞ্জিনিয়ারিং করছিলাম, পরে কি আমার ফ্রেন্ড সার্কেল বিএনএ যারা ছিল সবাই এক সিরিয়ালে করছে, এটা তুমি এইচএসসি তো এক সিরিয়ালেই করবা, হ্যাঁ ওই যে তোমার রোল হয়ে যাবে, সবাই একসাথে রেডি করে মনে করে সব ইনফরমেশন পুট করে একসাথে হচ্ছে কনফার্মেশন চাপ দিবে, তাহলে তোমার রোল যেটা আসবে কলেজের এটা এক সিরিয়ালে আসবে। আমাদের এভাবে আসছিল, সবাই মনে করো সন্ধ্যার সময় রেজিস্ট্রেশন করা শুরু করছে, তো আমরা সন্ধ্যার সময় করি না, কিন্তু ওই সময় করলেও দেখা যায় যে একজনের পিছনে অনেকগুলো ঢুকে যাবে আর কি, একসাথে অনেকজন অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতেছে না, তো আমরা রাত্রেবেলা 10টার সময় করছি, সেজন্য কি একসাথে সিরিয়ালে করে সবগুলো মানে সবাই রেডি করে নিয়ে রাখছি, ইনফরমেশন পুট আপ করে একসাথে চাপ দিছি সম্পূর্ণের মধ্যে। তো কি হয়েছে 100 আচ্ছা 331 334 335 336 এরকম করে সবগুলো করে গেছে। তো আমরা কি কলেজের মধ্যে একসাথে পরীক্ষা দিছি, এইচএসসির মধ্যে একসাথে পরীক্ষা দিছি। এটা ভাইয়া যখন যে ভর্তি হ্যাঁ ভর্তি দেওয়ার সময় পেমেন্ট ক্লিয়ার করে
তো হচ্ছে এরকম চেষ্টা করবা। এগুলো হচ্ছে সব একটু সে চালাক না হলে জীবনে দুনিয়াতে টিকে থাকা কঠিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আসিও, তোমরা আসিও, ঠিক আছে, এখানে করে দিব। দুইটা মোবাইল নিয়ে আসিও, বা আর হচ্ছে তোমাদের ওই জিনিসটা কপি করে নিয়ে যাও, ওখানে জমা দিতে হবে আর কি। তোমার এসএসসি সার্টিফিকেট, তারপর হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট, এগুলো জমা নিয়ে ফেলবে, এইচএসসির পরে আবার দিয়ে দিবে একসাথে সব। হ্যাঁ কেন, কি হয়েছে? কেন, তোমার কি কাজ আছে কোনো? আচ্ছা, আরে এখন পড়ো, এখন কি করবো, করতেই তো আসলে, এখন তো ঘুরতে তো যাও নাই। আচ্ছা আসো, লাস্ট হচ্ছে কি আমাদের অ্যানাফেজেরটা দেখে ফেলো, লাস্ট হচ্ছে আমাদের টেলোফেজটা, এরপর শেষ। এটা লিখছো, এটা একটু লিখে ফেলো, একটু লিখে ফেলো, কষ্ট করে লিখছো, এটা শেষ। এত প্রেশার দেওয়ার কোনো কিছু নাই, আস্তে আস্তে পড়ো, ঠিক আছে, তোমাদের সময় আছে, আস্তে আস্তে পড়ো, দেখবা যে তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। আমি যদি না পড়ো তখন তো ঝামেলা, যতটুকু দিচ্ছে অতটুকু নাও। লাস্টে হচ্ছে কি আমাদের এই যে আরেকটা জিনিস আছে, এরপরে আমাদের শেষ, এর হচ্ছে মিউজিক শুরু হবে আমাদের আগামী ক্লাস থেকে, সেগুলো আমি লিখে রাখছি, রাতের বেলা আসে। তোমাকে যদি বলা হয় যে সাইটোকাইনেসিসে আসলে কি হয়, তুমি বলবা প্রোফেজের উল্টা, মানে কি ওখানে কি হয়েছিল, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করছে, এখানে কি করবে, আবার কি আবির্ভাব হওয়া শুরু হবে, পানি বিয়োজন হয়েছে, পানি যোজন হবে। হ্যাঁ, প্রোফেজের উল্টা দশা, কিছুই নেই, এটা একদম সিম্পল, ঠিক আছে, এটা লিখছো, শেষ। তাহলে এখানে আসো, এটা হচ্ছে কি আমাদের টেলোফেজ দশা। টেলোফেজ দশার মধ্যে কি হয়েছে দেখো, এই যে সব কিছু আগের মতো হয়ে গেছে, নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, কারণ আস্তে আস্তে কোষের দিক দিয়ে তোমার গর্ত হয়ে কোষ প্লেট সৃষ্টি হওয়ার পরে দুইটা কোষ আলাদা আলাদা হয়ে যাবে। এটাকে আমরা বলছি কি ক্যারিওকাইনেসিসের সমাপ্তি। সাইটোকাইনেসিসের শুরুতে কি হবে, পানিটা যোজন হবে, আমার পানি যোজন হবে, নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের আবির্ভাব হবে, কোষ প্লেট থেকে কি কোষ প্রাচীর হবে। এটা কার ক্ষেত্রে, কোষ প্লেট শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে, আর কোষ প্রাচীর কার ক্ষেত্রে হবে বলো, উদ্ভিদ ক্ষেত্রে, কোষের ক্ষেত্রে। শেষ। এখন তোমাকে যদি গুরুত্ব বলে, এটা তো তোমরা জানোই, ঠিক আছে, তোমার দেহের ক্ষয়পূরণ, দেহের বৃদ্ধি সাধন, রক্ষণশীল কোষ বিভাজন হয়, মানে মাতৃ গুণ সমগুণ সম্পন্ন দুইটা কোষ উৎপন্ন হয়। এরপর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, এদেরকে কি বলা হয়, যমজ কোষ বলা হয়। এখানে একটা কথা বলছে, জনন অঙ্গ বৃদ্ধি, দেখো যে কোনো একটা অঙ্গ বৃদ্ধি হোক, ঠিক আছে, এটা কি হবে, মাইটোসিসই হবে। আমার মাতৃকোষ আছে, জনন মাতৃকোষ, এটা সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছে, সেটাও কি হবে, মাইটোসিস হবে। যদি জনন কোষ উৎপন্ন করতে চাই, সেক্ষেত্রে কি হবে, মিয়োসিস হবে। এটা শুধু দিয়ে বুঝেছিলাম, ঠিক আছে, তো এটাই গুরুত্ব। এটা হচ্ছে আমাদের মাইটোসিস শেষ। এইভাবে যদি তুমি মোটামুটি লিখে দিয়ে আসতে পারো, তোমার খাতা থেকে কোনো নাম্বার কাটা যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। কোষ প্লেটটা কি তোমাদের তো মনে হয় ভালো করে বুঝেছিলাম, তোমরা যারা বুঝো নাই প্যানিক করার দরকার নাই, বুঝাবো সামনে, ঠিক আছে। কোষ প্লেট আসলে কি কিভাবে তৈরি হয়, দেখো এখানের মধ্যে দুইজনের জমি আছে, ঠিক আছে, ধরো দুই পাশে দুইটা জমি আছে, তো দুইজন মিলে মানে একটা সমঝোতায় আসে, এখানে একটা বাদ দেয় না, এই এরিয়াটা মনে করে যেটা জমির আইল যেটাকে বলে, এটা দুইজনের ভিতরে থাকে না, দুইজনের অংশের ভিতরে থাকে না, তো ও হচ্ছে কি এখান থেকে কিছু একটা জিনিস দিছে, ও এখান থেকে কিছু একটা জিনিস দিছে, দুইজনের সাইটোপ্লাজমের খন্ডাংশ বা ফ্র্যাগমেন্ট বলে, যেটাকে আমরা কি নামে চিনছিলাম বলো, ফ্র্যাগমোপ্লাস্ট, প্রোটোপ্লাজমের ফ্র্যাগমেন্ট, এগুলা মিলে আমার এই কোষ প্লেটটা তৈরি হয়, যেটা কি দুই উভয় কোষ থেকে আসে, দুই পাশ থেকে আসে, যুক্ত হয়ে আমার কোষ প্লেটটা তৈরি করে। পরবর্তীতে উদ্ভিদ কোষে কি দেখছিলাম আমরা, এই ফ্র্যাগমোপ্লাস্টে আবার পেকটিন আসে, প্রথম শ্রেণীর সেকেন্ডারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর আসে, এই কোষ প্লেট থেকেই আবার মধ্যপর্দা তৈরি হয়, কার ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, কোনো জিনিস কনফিউশন নিয়ে যাবা না, সবকিছু ক্লিয়ার করে নিয়ে যাবা। দেখো পুরো জিনিসটা আমি একটু 2 মিনিটে ছোট করে রিক্যাপ দিই, আজকে কোনো ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। দেখো মাইটোসিসের শুরুতে আমাদের কি হচ্ছে, প্রোফেজ দশা আসবে, ঠিক আছে। প্রোফেজের মধ্যে কি হবে, প্রোফেজের মধ্যে আমার পানি বিয়োজন হবে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে, ঠিক আছে, স্পিন্ডল তন্তুর আবির্ভাব হবে, এবং কি আর কি হবে বলো, আর কি হবে, আমি বলি দেখো, সবার প্রথম হচ্ছে কি, সবচেয়ে দীর্ঘ মেয়াদি পর্ব হচ্ছে কি প্রোফেজ, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে, পানি বিয়োজন হবে, স্পিন্ডল তন্তুর আবির্ভাব হবে। প্রোমেটাফেজ দশার মধ্যে কি হবে, মেটাফেজের আগের অবস্থা, এখানের মধ্যে স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, এখানের মধ্যে ছোট ছোট ক্রোমোজোমগুলো ট্র্যাকশন ফাইবারের মাধ্যমে যুক্ত হবে, যুক্ত হয়ে কি
ক্রোমোজোমের ভাইব্রেশন বা নৃত্য আমি দেখতে পাবো, ঠিক আছে। মেটাফেজ, মেটাফেজ অবস্থা এমন একটা অবস্থা যেখানের মধ্যে আমার উক্ত যে ক্রোমোজোমগুলো আছে এটা বিষুবর অঞ্চল বরাবর অবস্থান করবে। ক্রোমোজোম নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। মেটাফেজের একদম শেষে আমার সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। এনাফেজের শুরুতে কী হবে, এই বিভক্ত সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয়ে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে ধাবিত হবে, ঠিক আছে। এবং এই সময় এই ক্রোমোজোমগুলো 4টা আকৃতিতে ভাঙবে। একটাকে আমরা বলতেছি কি VLJI, যেটাকে আমরা বলতেছি কি মেটাকেন্দ্রিক, সাবমেটাকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। বাংলাতে বললে মধ্যকেন্দ্রিক, বলতেছি মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্তকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক। টেলোফেজে যে কি হবে, আমার এই কোষ ক্যারিওকাইনেসিস শেষ হবে, সাইটোকাইনেসিস শুরু হবে, পুনরায় কোষের মধ্যে পানি আসবে এবং কি আমার ক্রোমোজোমগুলো আগের মতো লম্বা হয়ে যাবে। এবার হচ্ছে আমার কি পুরো সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে কি লিখছো বলো, কোনটা কোনটা বুঝছো? বুঝছো? আচ্ছা, বিরক্ত হয়েও না, আমি জানি বিরক্ত লাগবে পড়তে, বুঝছো। আমি এখান থেকে সব দেখতে পাই, ঠিক আছে। তুমি এখন আমাকে বিরক্ত হয়ে মনে মনে বলবা ছবি দেন না ভাইয়া, না পারতেছি না ভাইয়া। আমি এক সময় তোমার সিটে বসেছিলাম, আমিও জানি, কিন্তু তখন কি তারপরে কি দোয়া দিবা কখন, পরীক্ষার খাতায় কি রে পারতেছি তো সব তো মনে আছে, এটা তো পড়ছিলাম, ঠিক আছে। তখন দোয়া দিবা, এখন কি দিবা, বিরক্তি দিবা আর কি, আমি জানি এগুলা। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আর 2টা টপিক